গল্প মেঘের ওপারে মেঘ। লেখক ময়াছিন। পর্ব প্রথম থেকে শেষ অংশ। অবশেষে সায়রার বিয়ে হলো। ১৯ বছর আগে এক উন্মাদ বলেছিল, সায়রার কখনো বিয়ে হবে না। আর যদি হয়, তাহলে সায়রার সঙ্গে মিলিত হবার পরেই তার স্বামী মারা যাবে। আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এবং সে আরও বলেছিল, সায়রার সঙ্গে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে এস। বিকেল 4টায় বিয়ে। কনের গাড়ি রংধনু কনভেনশন সেন্টারে গিয়ে পৌঁছালো 3:30 নাগাদ। বিয়ের সাজে সজ্জিত সায়রা গাড়ি থেকে নামতেই ক্যামেরাম্যান তার ক্যামেরা নিয়ে ছুটে এল। সায়রা এদিক ওদিক, এভাবে সেভাবে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল। দূরে ডান দিকের দেয়ালে চোখ পড়ল হঠাৎ। দেয়ালের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে কি? সায়রা স্পষ্ট দেখল দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে। পুরো শরীর নয়, কেবল মাথাটা দেখা যাচ্ছে। মাথায় এক ঝাঁকড়া নোংরা চুল। মুখে কালি মাখা। লোকটা হাসছে। তার ময়লা দাঁতগুলো দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটা আর কেউ না, স্বয়ং সেই উন্মাদ, যে কিনা ১৯ বছর আগে বলেছিল, সায়রার বিয়ে হবে না। আর যদি হয়, তাহলে তারা একসঙ্গে মিলিত হবার পরেই তার স্বামী মারা যাবে। আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। কিন্তু এত বছর কোথায় ছিল লোকটা? আজকেই কেন আসতে হলো তাকে? সে কি তবে এই দিনটার অপেক্ষাই করছিল? তবে কি তার কথাই ঠিক? ভাবতে ভাবতে সায়রার মাথা ভনভন করতে লাগলো। সে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করল। এসব উটকো ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে উন্মাদটার সঙ্গে একবার কথা বলবে ঠিক করল। কিন্তু ততক্ষণে চারপাশে ভিড় জমে গেছে। ক্যামেরাম্যানের সহকারী লোকজনকে দূরে সরিয়ে দিচ্ছে। ক্যামেরাম্যান একের পর এক ছবি তুলছে। সায়রার বাবা মঞ্জুরুল ইসলাম এবং মা জিন্নাতুন নূর ভিড় ঠেলে এগিয়ে এসেছেন। সায়রার সেদিকে ভ্রূক্ষেপ নেই। সে সবাইকে উপেক্ষা করে জটলা ডিঙিয়ে এগিয়ে গেল। গাদাগাদি ভিড়ের মাঝে সবাইকে দেখা গেলেও উন্মাদটাকে আর পাওয়া গেল না। দেয়ালের আড়ালেও না। ওপাশের খোলা বাউন্ডারিতেও না। সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, হয়তো মনের ভুল ছিল। এই ভেবে সে এক পা ফেলে কনভেনশন সেন্টারের ভেতরে চলে যেতে লাগল। কিন্তু সে জানত না, কি অপেক্ষা করছে তার জন্য। কতটা ভয়ানক সময় এগিয়ে আসছে তার দিকে। বিয়ে শেষ হলো বিকেল 5টায়। ততক্ষণে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। দূরের মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। সায়রার মা জিন্নাতুন নূর সায়রাকে জড়িয়ে ধরে কাঁদছেন। সায়রার দৃষ্টি তখন সেই শেওলা জমা দেয়ালের ওপাশে। আড়াল থেকে কে যেন তাকিয়ে আছে। সেই উন্মাদটা। এখন আর তার মুখে হাসি নেই। সে বোধহয় কাঁদছে। সায়রা ভালো করে তাকালো। উন্মাদটা ঘেমে একাকার। সে বারবার দুহাতের পিঠ দিয়ে চোখ মুছছে। আর উৎসাহ নিয়ে জটলার দিকে তাকাচ্ছে। তার হাতে একটা শপিং ব্যাগ। সায়রা দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখল উন্মাদের হাতে থাকা ব্যাগের উপর। ধবধবে সাদা ব্যাগের উপর লাল ছাপা রঙে লেখা, লতিফ স্টোর। এখানে পাইকারি ও খুচরা মূল্যে কাফনের কাপড় বিক্রি করা হয়। সায়রা মা আমার, কাঁদ না মা। একটু কাঁদ। এক ফোঁটা চোখের জল ফেল। মা, কাঁদ না। জিন্নাতুন নূর আবেগে লুটিয়ে পড়ছেন সায়রার গায়ে। সায়রা কাঁদছে না। হাসছেও না। তার চোখ মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। জিন্নাতুন নূর মেয়ের মুখের দিকে তাকিয়ে পুনপুন কেঁপে উঠছেন। এমন কেন তার মুখ? তার চোখ দুটো হঠাৎ এমন হয়ে গেল কেন? জিনভূতের আসর নয় তো? অজানা ভয় আঁকতে উঠছেন তিনি। বিয়ের দিন কনেকে ভূতে ধরেছে এমন ঘটনা তিনি অনেক শুনেছেন। শুনতে শুনতে তার ধারণা হয়েছে, বিয়ে বাড়িতে কনেকে সাজানো হয় সবচেয়ে বেশি। আর এই বেশি সাজগোজের ফলেই কনেকে জিনের ভালো লেগে যায়। যার ফলে সেই জিন কনের উপর ভর করে। তাকে জিনেদের দুনিয়ায় নিয়ে যাবার চেষ্টা করে। জিন্নাতুন নূর ড্যাব ড্যাব করে সায়রার মুখের দিকে তাকাচ্ছেন আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছেন। বরের গাড়িটা মৃদু কম্পন তুলে কনভেনশন সেন্টার পেরিয়ে মূল সড়কে উঠেছে। গাড়িতে এয়ার কন্ডিশন চলছে।
তবুও সায়রার গা থেকে দরদর করে ঘাম ঝরছে। সে অনেক চেষ্টা করেও উন্মাদটার কথা ভুলতে পারছে না। একবার সে মার কথা ভাবল, এতে যদি উন্মাদটাকে ভুলা যায়। মা কাঁদছেন। কে জানে মার এখন কেমন লাগছে। হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছে। হয়তো তিনি এখনো বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন। হয়তো। এই 1 মিনিট। সায়রা হঠাৎ ভাবতে ভাবতে থেমে গেল। বাবা, বাবা কোথায়? আসার সময় সায়রা বাবাকে দেখেনি। শেষ যখন দেখেছে তখন মোনাজাত চলছে। বাবা দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো দুহাত শূন্যে তুলে রেখেছেন। তারপর আর তাকে দেখা যায়নি। চলে আসার আগে কি বাবাকে দেখাটা দরকার ছিল না? বাবার পা ধরে না হোক মুখে অন্তত সালাম করার প্রয়োজন ছিল না। বাবাকে জড়িয়ে ধরে মন প্রাণ উজাড় করে কেঁদে ফেলা উচিত ছিল না। অজান্তেই সায়রার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। অনেকক্ষণ চেপে রাখা সেই দীর্ঘশ্বাসটুকু এয়ার কন্ডিশনের হিমশীতল বাতাসে মিশে যায়। সায়রা আনমনে তাকিয়ে থাকে রাস্তার দিকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা কেউ একজনের উপর চোখ আটকে যায়। সেই উন্মাদটা। সে তো কনভেনশন সেন্টারে ছিল। মূল সড়কে এল কখন? সায়রা চোখ কচলে আবার তাকায়। তাকিয়ে নিশ্চিত হয় সেই উন্মাদটাই রাস্তার এক পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা যখন উন্মাদের খুব কাছ দিয়ে গেল তখন সায়রা ভালো করে দেখে নিল। উন্মাদটার হাতে থাকা সাদা ব্যাগের বড় বড় অক্ষরে লেখাগুলো আবার পড়ে নিল, লতিফ স্টোর। এখানে পাইকারি ও খুচরা মূল্যে কাফনের কাপড় বিক্রি করা হয়। আবাদপুর গ্রামে আসতে আসতে রাত নেমে এল। ঘড়ির কাঁটা জানান দিল 9টা বেজে গেছে। অবশ্য অতটা সময় লাগার কথা না। মাঝপথে বিড়ম্বনা না হলে অনেক আগেই তারা চলে আসত। বিড়ম্বনা হলো এরকম, দুরন্ত বেগে ছুটে চলছিল একসঙ্গে অসংখ্য গাড়ি। সামনের গাড়িটা বরের। পেছনের সবগুলোতে গাদাগাদি বরযাত্রী। হঠাৎ বোম ফাটার মতো শব্দ হলো। সবগুলো গাড়ি ব্রেক কষল একসঙ্গে। বরের গাড়ির ড্রাইভার কুৎসিত ভঙ্গিতে বলল, ধুর ধুর, এক্ষুনি আমার টায়ার জাউন লাগতো। বরকনের মাঝখানে জড়সড় হয়ে বসে থাকা বাচ্চা একটা মেয়ে সন্দেহ প্রকাশ করল, আপনারও টায়ার আছে? ড্রাইভার ফিক করে হেসে ফেলল, ইয়াই, না মানে, গাড়ির টায়ার। দ্বিতীয় টায়ারও গেল আরও কিছুটা পথ যাবার পর। দুবার টায়ার চাকা বদলে ড্রাইভার ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, কোন কুফায় নাগাল পাইছে, আল্লাহ জানে। এ বাড়ির মানুষজন হয়তো বাসরঘর সাজাতে ভুল গেছে। কোনো সাজসজ্জা নেই। কোনো রকম আয়োজন নেই। এমনকি ফুলও নেই। ফুলের নামগন্ধও নেই। খুব স্বাভাবিক একটা ঘর। এক পাশে বিছানা, যার উপর সায়রা বসে আছে। বিছানা থেকে খানিক দূরে একটি টেবিল। টেবিলের উপর বইয়ের স্তূপ। একটি চেয়ার। আরও একটু দূরে একটি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সামনে একটি ছোট টুল। বিছানার ঠিক উল্টো পাশে একটি স্টিলের আলমারি। আর সায়রা হাঁটুর আড়ালে মুখ গুজে নিল। তার পেটটা ব্যথা করছে। চিনচিনে ব্যথা। সারাদিন সে কিছু খায়নি। অনেকে জোর জবরদস্তি করেছে। তবুও সে খায়নি। খিদে ছিল না। এখন আছে। হয়তো খিদের চোটেই পেটটা ব্যথায় অস্থির করে তুলছে। দরজা ঠেলে একটি ছায়া ভেতরে এল। সায়রা বিছানা ছেড়ে এগিয়ে গেল। ক্লান্ত শরীরটা ভারী গয়না আর শাড়ির ভার বইতে পারছে না। চোখ দুটো লেগে আসছে। এক্ষুনি বিছানায় গা এলিয়ে দিতে পারলে শান্তি লাগত। তবে তা কি করে হয়? আজ যে বিয়ের রাত। বাসর রাত। সায়রা পা ছোঁয়ার আগেই মানুষটা 3 হাত দূরে সরে গেল। ভাবি ভাবি, আমি মেহেদী। ভাইয়া এখনো আসেনি। আমাকে মা পাঠিয়েছে। বলেছে কাপড়গুলো আপনাকে দিতে। আপনি যেন এই ভারী কাপড়চোপড় পরিবর্তন করে এগুলো পরে নেন। পুরো কথা বলার আগেই সায়রা ঘোমটা টেনে নিচু স্বরে বলল, মেহেদী বোধহয় একটু লজ্জা পেয়েছে। সে কাপড়ের ব্যাগ সায়রার হাতে দিয়ে দ্রুত প্রস্থান করতে যাচ্ছিল। সায়রা ডাকল, শুনুন। জি। মেহেদীর গলায় কাঁপন। আপনার ভাইয়ার নাম যেন কি?
রাজিবুর রহমান। ওহ, সায়রা নিশ্চিন্ত হল। উন্মাদটা বলেছিল, সায়রার সঙ্গে যার বিয়ে হবে, তার নামের প্রথম অক্ষর হবে এস। অথচ রাজিবুর রহমান নামের কোথাও এস নেই। যাক, এই জিনিসটা অন্তত মিলেনি। শুধু শুধু সে এতক্ষণ ভাবছিল। সায়রা মনে মনে খুশিই হল। এতক্ষণে তার সবকিছু স্বাভাবিক হল। মেহেদী চলে গেল। যাবার আগে একবারে ঘরে উকি দিয়ে বলল, তবে রাজীব ভাইয়াকে সবাই সোহাগ বলেই ডাকে। কথাটুকু তীরের ফলার মতো বিঁধল একদম বুক বরাবর। তাহলে উন্মাদটার কথাই সত্যি। সায়রার গায়ের লোম অজান্তেই দাঁড়িয়ে গেল। সে দ্রুত দরজা বন্ধ করে নিল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগল। শাড়ির আঁচল সরিয়ে দুটো হাত দেখল আগে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ, গলা দেখল। পা থেকে শাড়িটা একটু সরিয়ে দেখল। একসময় পুরো শাড়িটাই খুলে ফেলল। তার মনে হচ্ছে, উন্মাদের কথা মতো এবার সত্যি সত্যি তার শরীরের লোম গজাবে। কুচকুচে কালো লম্বা লম্বা লোমে ভরে যাবে তার দেহ। সায়রা কি যেন মনে করে জানালার কাছে গেল। কাচের জানালা সরিয়ে বাইরে দৃষ্টি রাখল। সে দাঁড়িয়ে আছে চারতলায়। সেখান থেকে বাইরের অংশটা স্পষ্ট দেখা যায়। উঁচু দেয়ালের বাউন্ডারির বাইরে সরু রাস্তার পরিসর। তারপর ভাঙা দেয়ালের ওপাশে ফাঁকা জমি। জমিতে পানি জমে আছে। রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ঝুলে থাকা বাতির টিমটিম আলো সেই পানিতে পড়ে সোনালি বর্ণ ধারণ করেছে। সবকিছু উপেক্ষা করে সায়রার দৃষ্টি পড়ল সেই ভেঙে যাওয়া দেয়ালটায়। দেয়ালে কে যেন বসে আছে। এমনিতেই অল্প আলো। তার উপর লোকটা মাথা নিচু করে আছে। তাই কিছু আন্দাজ করা যাচ্ছে না। সায়রা একটু ভালো করে তাকালো। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল চারতলায় দাঁড়িয়ে থাকা সায়রার চোখ বরাবর। সায়রা তখন স্পষ্ট দেখল, ভাঙা দেয়ালে বসে থাকা সেই লোকটাকে। সে আর কেউ না, স্বয়ং সেই উন্মাদ, যে বলেছিল, সায়রার কখনো বিয়ে হবে না। যদি হয়, তাহলে সায়রার সঙ্গে মিলিত হবার পরেই তার স্বামী মারা যাবে। আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এই কি? মেহেদী মুখ তুলে তাকালো। ঘন অন্ধকারে রুমির মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না। তবে সে মিটমিট করে হাসছে তা আন্দাজ করা যাচ্ছে। মেহেদীর বিরক্ত লাগছে। আবার ভালোও লাগছে। সে অনেক আগেই চলে যেত। কিন্তু কিছু একটা আটকে রেখেছে। কিছু মায়া, বারন্ত একটুখানি ছায়া, অল্প আদর আর আলতো ছোঁয়া যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে। রুমি তার চুলে বিলি কেটে দিচ্ছে। আর সে ঘাসের বুকে শুয়ে আছে। মাথার উপর থালার মতো গোলাকার চাঁদ। হাতের কাছে রুমি। রুমির তুলতুলে আঙুলগুলো মেহেদীর মাথার চুলের ফাঁকে ফাঁকে বির্জন করছে। মেহেদী বা হাত উঁচু করে চোখের সামনে ধরল। 12:07। অনেক রাত। চারপাশে অন্ধকার। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই, রুমি আহ্লাদ করে ডাকল। বলো। মেহেদীর গলায় বিরক্ত। এবার তোমার পালা। না, মানে, আজ তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। এরপর তো তোমার বিয়ে হবে, তাই না? মেহেদী একটু দূরে সরে গেল। না, ঘরে আমার ছোট বোন আছে, মিলি। আগে মিলির বিয়ে হবে, তারপর আমার চিন্তা। রুমি মুখ কালো করে বলল, তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো? তোমার কাছে আসিনি। এসেছি তোমার ভাইয়ের কাছে। আমার ভাই, মানে সদ্য বিবাহিত নতুন জামাই, তার বউ ফেলে হাওয়া হয়ে গেছেন। তার ফোনটাও বন্ধ। তাই ভাবলাম, তোমার ভাইয়ের সাথে আড্ডা দিতে বোধহয়। তার মানে এতদিন পর তুমি আমার টানে আসোনি। তোমার ভাই না হারালে আজকেও তুমি এদিকে আসতে না। তার মানে এতদিন আমাকে তোমার মনে পড়েনি। তুমি শুধু শুধু বিয়ের ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে। আমিই ভুল ছিলাম, আমিই ভুল ছিলাম। মেহেদী রুমিকে থামিয়ে দিয়ে বলল, আবার শুরু করলে। শোনো রুমি, তোমার সাথে ঝগড়া করতে আমার আর ভালো লাগে না। বিরক্ত লাগে। বিরক্ত। এরপর আর কোনো কথা হলো না। রুমি গাল ফুলিয়ে চলে যেতে লাগলো। দূরে গিয়ে একবার ফিরে তাকালো। মেহেদী যেন একটু চমকে গেল।
চাঁদের আবছা আলোয় রুমিকে যেন কেমন দেখালো। তার সুন্দর পরিপাটি চুলগুলো কেমন যেন নোংরা নোংরা দেখালো। আর তার দাঁত, তার চকচকে পরিষ্কার দাঁতগুলো কেমন যেন ময়লা ময়লা দেখা গেল। মেহেদী পেছনে থেকে ডাকলো, রুমি, এই রুমি। রুমি ফিরল না, হনহন করে চলে গেল। জাহানারা বেগম অপেক্ষা করছিলেন। মেহেদী ঘরে পা রাখতেই তিনি উদ্বিগ্ন হয়ে ছুটে এলেন, সোহাগকে এনেছিস? এতক্ষণ কোথায় ছিল? পেলে তো আনবো। তোমার ছেলে নাই হয়ে গেছে। তার ফোনও বন্ধ। কি সাংঘাতিক ব্যাপার! আজকে রাতেই তাকে পালাতে হতো। তুই কি নিশ্চিত সে পালিয়েছে? আরে না, পালাবে কেন? তাহলে আমি কি জানি? আমাকে বলে গেছে নাকি? সত্যি করে বল তো মেহেদী, তোর ভাইয়ের আর কারো সাথে কিছু ছিল কিনা? তার কি অন্য কোনো মেয়ে পছন্দ ছিল? জাহানারা বেগম সন্দেহ প্রকাশ করলেন। না না, ভাইয়ের এমন কিছু থাকলে তো আমাদের জানা থাকতো। কিরে মিলি, জানা থাকতো না? মিলি দূরে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে মাছেলের কথা শুনছিল। হঠাৎ তার নাম শুনে কেঁপে উঠল। হরবর করে বলল, হ্যাঁ, ভাইয়ার এমন কিছু থাকলে আমাকে অন্তত বলতো। মেহেদী ভাইয়ার আছে। সে তো আমাকে বলেছে। মেহেদী ধমক দিল, এত বলিস কেন? যা জিজ্ঞেস করেছি শুধু সেটা বলবি। মেহেদীর কি আছে? জাহানারা বেগম আগ্রহ প্রকাশ করলেন। মিলি গড়গড় করে বলেই দিচ্ছিল রুমির কথা। মেহেদী তাকে আটকে দিয়ে বলল, কিছু না, মা। কিছু না। বৌমাকে গিয়ে বল সোহাগ ফিরতে দেরি হবে। সে যেন ঘুমিয়ে পড়ে। আমি পারবো না। কেন পারবি না? আগে একবার গিয়েছিলাম। তোমার বউ মুখ না দেখেই পা ছুতে তেড়ে এসেছিল। ভাগ্যিস দূরে সরে গিয়ে বলেছিলাম, আমি সোহাগ না। না হলে তো। তুই ও ঘরে কখন গেলি? তুমি তো বলেছিলে কাপড় দিয়ে আসতে। এখন আবার যা। গিয়ে বল সে যেন শুয়ে পড়ে। পারবো না। মিলিকে বলো। উন্মাদটাকে এখন আর দেখা যাচ্ছে না। ওপাশের ভাঙা দেয়ালে সায়রার দৃষ্টি। সে মনে মনে ভাবছে, উন্মাদটা আবার ফিরে আসবে। শূন্যে ভেসে আসবে চারতলায়। জানালার সামনে উড়ে এসে সায়রার মুখোমুখি দাঁড়াবে। বলবে, বলেছিলাম না। শুনলি না তো? শুনলি না তো আমার কথা? সায়রা ব্যাকুল হয়ে বলবে, তোমার যা চাই তাই দেব। তুমি শুধু আমার জীবনটা স্বাভাবিক করে দাও। না হয় আমাকে মৃত্যু দাও। আমি মুক্তি চাই। উন্মাদটা তখন এই অভিশাপ থেকে মুক্তি দেবে কিনা কে জানে। সায়রার এখনো মনে আছে সেদিনের কথা। তার বয়স তখন 8 বছর। হাফ প্যান্ট আর ফ্রক পরে ঘুরে বেড়ায়। একদিন দুপুরবেলা একটা পাগল এল। সে খাবার চাইল। মা তাড়িয়ে দিলেন। ঢং, তামাশা, নাটক এসব বলে বকাঝকা করলেন। সেই পাগল, সেই উন্মাদটাই যেতে যেতে বলেছিল, সায়রার কখনো বিয়ে হবে না। আর যদি হয়, তাহলে সায়রার সঙ্গে মিলিত হবার পরেই তার স্বামী মারা যাবে। আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এবং সে আরো বলেছিল, সায়রার সঙ্গে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে এস। সায়রা আড়ালে আড়ালে ক্ষুধার্ত উন্মাদটার পাশাপাশি অনেক পথ হাঁটল। একসময় তার পথ আটকে বলল, পাগল বাবাজি দাঁড়াও। আমি তোমাকে বিয়ে করব। সায়রার রসিকতা করে বলা কথাটুকু শুনে উন্মাদটা এক লাফে 3 হাত দূরে চলে গেল, দূর। পাগল আবার বিয়ে করে নাকি? ভাবি, আসতে পারি। সায়রা কোনো রকম কথা বলল না। অবাক হয়ে নিজের শরীরে চোখ বুলিয়ে গেল। হাত, পা, পেট। এখনো লোম গজায়নি। হয়তো গজাতে শুরু করেছে। তার চোখে ধরা পড়ছে না। সে নিজের শরীরে হাত বুলাতে বুলাতে বলল, আমার গায়ের লোম ঘন দেখাচ্ছে কি? কি বলছেন ভাবি? গায়ের লোম ঘন হবে কেন? তাছাড়া আপনার শাড়ি কোথায়? গরম লাগছে কি? এসি চালু করব। আপনার ঘরে তো এসি আছে। সায়রা কথা পাল্টাল, এসি লাগবে না। শাড়ির আঁচল বারবার খসে পড়ছিল। তাই খুলে রেখেছি। আমি ঠিক করে পরিয়ে দেব, ভাবি। পারবে। একবার সুযোগ দিয়েই দেখুন না। আচ্ছা, দাও। আমাকে চিনতে পেরেছেন? না, আমি মিলি। আপনার ননদ।
মেয়েটি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, ও। সায়রা বন্ধ দরজার দিকে তাকালো। মিলি এদিক দিয়ে আসেনি। পাশের ঘরের সঙ্গে আরো একটি দরজা আছে। সেই ঘরটা হয়তো মিলির। সেখানে ঘরে চলে গেল সে। পুরুষ মানুষের আপনজন বলতে দুটি মানুষই থাকে। প্রথম তার মা, আর দ্বিতীয় তার স্ত্রী। সোহাগের ক্ষেত্রে দুজনই আছে। এই নিষ্প্রভ গভীর রাতে দুজনেই নীরবে, নিঃশব্দে প্রহর গুনছে। সে কি ফিরবে? মাঝে মাঝে অজানা ভয়ে আঁতকে উঠছে দুজনেই। সোহাগের মা বিছানায় বসে ঘড়ির দিকে তাকিয়ে কান খাড়া করে রেখেছেন। যে কোনো মুহূর্তে সোহাগ এসে ডোরবেল বাজাবে। তিনি একটুও দেরি না করে ছুটে যাবেন। ধমকের স্বরে বলবেন, কই ছিলি রে তুই? ফোন বন্ধ কেন? সায়রা তার ঘরে পায়চারি করছে। তার মনে অন্য ভয়। ভয়ের কারণ সে জানে। তার স্বামী অর্থাৎ সোহাগের শেষ পরিণতিও সে জানে। সোহাগ মরবে। মরতে তাকে হবেই। উন্মাদটার কথাই সত্যি হবে। বিড়বিড় করে আওড়াচ্ছে সায়রা। কিন্তু সব সমস্যারই তো সমাধান থাকে। এই সমস্যার সমাধান কি নেই? আছে নিশ্চয়ই। সায়রার চোখ জল জল করে উঠে। সমাধান দিতে পারলে কেবল একটা মানুষই পারবে। সেই উন্মাদটা। সায়রা দ্রুত জানালার কাছে গেল। ওপাশের রাস্তায় শুয়ে থাকা মানুষটাকে দেখে সে যেন একটু স্বস্তি পেল। ঘড়ি দেখল একবার। 2:48। সায়রা দ্রুত শাড়ি খুলল। শাড়ি পরে হাঁটাচলা করা যায় না। সালোয়ার কামিজই পারফেক্ট। সায়রা মেহেদির রেখে যাওয়া কাপড়গুলো গায়ে দিয়ে অন্ধকারে সিঁড়ির রেলিং ধরে নিঃশব্দে নিচে নেমে এল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন। সায়রার শাশুড়ি জাহানারা বেগম বিছানায় এপাশ ওপাশ করতে করতে উঠে এসেছেন। তার বাতের ব্যথা বেড়েছে। বেকনিতে দুটো বেতের চেয়ার রাখা। একটিতে তিনি বসলেন। অন্যটি ফাঁকা পড়ে আছে। একবার তিনি ভাবলেন, সায়রাকে ডেকে নিয়ে আসবেন। এটা সেটা গল্প করে মেয়েটির মন ভালো করার চেষ্টা করবেন। বলবেন, বুঝলে বৌমা, তোমার মতো নতুন বউ সেজে আমি যখন তোমার শ্বশুরের ঘরে পা রেখেছিলাম, তোমার শ্বশুর তখন 24 বছরের যুবক। আর আমার বয়স 33। সে রোগাসোগা মানুষ। আর আমি 75 কেজি ওজনের নাদুস-নুদুস একজন। সেদিন রাতে তোমার শ্বশুর কি করল জানো? আমি শুধু বলেছিলাম, সে পাটখড়ির মতো চিকন। আর একজন্যই সে জেদ করে আমাকে দুহাত দিয়ে শূন্যে তুলে নিল। সঙ্গে সঙ্গে দুরুম করে আমাকে নিয়ে পড়ে গেল। হা হা হা। ভাবতে ভাবতে জাহানারা বেগমের চোখে জল আসে। তিনি তার মৃত স্বামীর কথা বাদ দিয়ে নতুন বৌমার কথা ভাবতে শুরু করেন। আজকের এই রাত মেয়েটির জীবনের শ্রেষ্ঠ রাত। অথচ মেয়েটি একা নিঃসঙ্গ একটি রাত কাটাচ্ছে। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না। হুট করে কারোর সাথে মিশতেও পারছে না। জাহানারা বেগম ঠিক করলেন, তিনি উঠে যাবেন। সায়রাকে তার কাছে নিয়ে আসবেন। কিন্তু শেষমেশ আর যাওয়া হয় না। মেয়েটা হয়তো ঘুমিয়ে পড়ছে। ঘুমাক। ডেকে এনে তার দুঃখ আরো বাড়ানোর কোনো মানে হয় না। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ান। শোবার ঘরে চলে যাওয়ার আগে কি যেন ভেবে একবার বাইরে তাকান। আর তখনই চোখে পড়ে, বাড়ির ভেতর থেকে কে যেন নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। জাহানারা বেগম চশমা চোখে দিলেন। তখন সবকিছু স্পষ্ট হয়ে এল। যে বেরিয়ে যাচ্ছে, সে আর কেউ না, স্বয়ং সদ্য বিবাহিত সায়রা। দুদিন হলো সায়রার বিয়ে হয়েছে। এর মধ্যে একটি বারের জন্য সে তার বরের দেখা পায়নি। কখনো পাবে কি না তাও জানে না। সকালে সূর্য ওঠে। দুপুর হয়। একসময় বিকেল পেরিয়ে রাত নেমে আসে। নিঃশ্বাস ভারী হয়। আরও একটি দিন কেটে যায়। সায়রার বর সোহাগ ফিরে না। সায়রা আশায় আশায় বুক বাঁধে। আরও একটি সকালের অপেক্ষায় থাকে। সকাল হয় ঠিকই, সোহাগ ফিরে না। আশ্চর্যজনক ব্যাপার হলো, এর মধ্যে এ বাড়ির কেউই সায়রাকে দোষারোপ করেনি। অপমান, অপদস্থ করেনি। এমনকি একটি কটু কথাও বলেনি। সব স্বাভাবিক। যেন কিছুই হয়নি। অথচ সায়রা জানে, একদিন না একদিন কেউ না কেউ তো বলবে।
নিশ্চয়ই বলবে, সোহাগ হারিয়ে যাওয়ার পেছনে সায়রাই দায়ী। সে এ ঘরে পা রাখার পরেই এমন অঘটন ঘটেছে। আর কেউ না বলুক, সায়রার শাশুড়ি অন্তত বলবেন। এ কথা সে জানে। আরো অনেক কথা সে জানে। অনেক কথা জানে না। অজানা হিসেবের খাতায় একটি প্রশ্ন হলো, এ বাড়িতে সে কেন আছে? কি কারণে? তার স্বামী যদি না থাকে তাহলে সে কেন থাকবে? কোন অধিকারে? অধিকারের কথা সায়রা জানে না, তবে এমন একটি জীবন সে কখনোই চাইবে না, যেখানে সব আছে শুধু গুরুত্বপূর্ণ মানুষটাই নেই। বুকের ভেতর থেকে আরো একটি দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। ফোলা ফোলা চোখের ভেতর থেকে আরো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর সায়রা একসময় সিদ্ধান্ত নেয়, সে সুইসাইড করবে। আত্মহত্যা। সে গায়ের শাড়িটা এক টানে খুলে ফেলে। দুটুকরো কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা দেহটা নিজ হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। কিছুক্ষণের জন্য ফ্লোরে ঢলে পড়ে। একসময় যখন চোখের পানি শুকিয়ে যায়, কান্না থেমে যায়, বুকের দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখন সে উঠে দাঁড়ায়। পাথুরে মূর্তির মতো দাঁড়িয়ে ঝুলন্ত সিলিং ফ্যানের দিকে হা করে তাকিয়ে থাকে। একসময় ড্রেসিং টেবিলের সামনের টুলটা হাত বাড়িয়ে নেয়। বিছানায় টুলের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানে শাড়ির এক মাথা পেঁচিয়ে নেয়। অন্য মাথা সে নিজের গলায় পেঁচায়। চোখ বন্ধ করে টুলটা ঠেলে দেবে, ঠিক সেই মুহূর্তে তাকে কে যেন ডাকে, সায়রা, এই সায়রা। রাগ করলে বুঝি? আরে, আমি তো মজা করে লুকিয়েছিলাম। দেখছিলাম তোমার ধৈর্য কতখানি। আর তুমি তো দেখছি বাচ্চা মেয়ের মতো কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছ। আহারে, আমার বউটা। এই ঘোর বেশিক্ষণ স্থায়ী হয় না। সায়রা ঠিকই বুঝতে পারে, কেউ তাকে ডাকেনি। এটা কেবল তার মনে ভুল। সেদিন আর আত্মহত্যা করা হয় না। খাবার সময় শুধু ডাক পড়ে। সায়রার বরের ছোট বোন মিলিয়ে এসে ডেকে যায়। খাবার টেবিলে বসেও কারোর সঙ্গে কথা হয় না। সায়রা চুপচাপ খাবার প্লেটে হাত বুলায়। মাঝে মাঝে আর চোখে এদিক ওদিক তাকায়। মেহেদি ছেলেটা বোধহয় সারাক্ষণ সায়রার দিকেই পিটপিট করে তাকিয়ে থাকে। সায়রা তার দিকে তাকাতেই সে চোরের মতো চোখ সরিয়ে নেয়। মেহেদি সায়রার বরের ছোট ভাই। বয়সে সায়রার সমবয়সী কবে, কিংবা সায়রার থেকে বছর দুয়েকের বড়। তার চোরা দৃষ্টিতে তাকানোর ভঙ্গি সায়রার মনে সন্দেহের সৃষ্টি করে। মেহেদি অমন করে কি দেখে সারাক্ষণ? সে কি সায়রার প্রতি খানিকটা দুর্বল? নাকি অনেকটাই দুর্বল? সোহাগ নিখোঁজ হওয়ার পেছনে মেহেদির হাত নেই তো? সায়রাকে পাবার আশায় সেই তার ভাইকে? না না, এসব কি ভাবছে সে? সায়রা নিজের মনকে সংযত করে যথাসম্ভব এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। হঠাৎ দেখে তার শাশুড়ি এক মুঠো ভাত মুখের সামনে ধরে বলছেন, হা করো তো। সায়রা আনমনে হা করে। তার মা কখনো এভাবে মুখে তুলে খাইয়ে দেননি। অথচ শাশুড়ি নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। হতে পারে সায়রার জন্যই তার ছেলের আজ এই অবস্থা। হতে পারে সায়রাই এসব কিছুর জন্য দায়ী। কিন্তু তারপরও জীবন কত বিচিত্র, কত বিস্ময়কর। ভাবতে ভাবতে সায়রার চোখে জল আসে। সায়রার শাশুড়ি জাহানারা বেগম সায়রাকে বুকের ভেতর ঠাঁই দিয়ে বলেন, কেঁদ না। একদিন সব ঠিক হয়ে যাবে। আমার ছেলের কিছু হয়নি। সে একদিন ঠিকই ফিরে আসবে। মায়ের টানে আসবে। তোমার টানে আসবে। নিশ্চয়ই ফিরবে আমার সোহাগ, নিশ্চয়ই। বলতে বলতে জাহানারা বেগমের গলার স্বর ভেঙে আসে। চোখ দুটো জলে ভরতি হয়ে যায়। তবুও তিনি বলেন, তুমি দেখ, আমার ছেলে একদিন ঠিক ফিরবে। তুমি দেখে নিও। বউ শাশুড়ি দুজনেই কাঁদেন। তাদের কান্না দেখে মিলি নীরবে চোখের জল ফেলে কাঁদতে শুরু করে দেয়। কাঁদে না শুধু মেহেদি। তার এসব কান্নাকাটি দেখতে ভালো লাগে না। সে খাবার ফেলে রেখে চলে যায়। একসময় মিলির কান্না থামে। সায়রার চোখের জল পড়া বন্ধ হয়। শুধু জাহানারা বেগমের পরিবর্তন হয় না, মা তো। তিনি আরো জোরে কেঁদে উঠেন। একসময় বিলাপ করে কেঁদে উঠে টেবিলে কপাল ঠুকে দেন।
কপাল বেয়ে টপটপ করে রক্ত গড়িয়ে পড়ে। টকটকে লাল রক্ত। মিলি তেড়ে আসে। সায়রা দ্রুত কেটে যাওয়া স্থানে হাত চেপে ধরতে চায়। জাহানারা বেগম তাদেরকে দূরে সরিয়ে দেন। সরো, সরো তোমরা। আমার ছেলে আসার আগ পর্যন্ত রক্ত পড়ুক। আমি জানি, আমার ছেলে আসবে। এসে আমার কপালে ব্যান্ডেজ করে দিবে। তোমরা সরো, সরে যাও। ধমক শুনে মিলি সরে আসে। সায়রাও। জাহানারা বেগম আবারও টেবিলে কপাল ঠুকেন। আবার, আবার। মিলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুধু। একসময় জাহানারা বেগম উঠে আসেন। সায়রাকে জড়িয়ে ধরে আরও এক দফা কাঁদেন। আত্মীয় স্বজন নতুন বউ দেখতে আসে। প্রতিবেশীরাও আসে। নতুন বউ দেখে যায়। কেউ কেউ আবার কানাঘুষা করে। এই মেয়েটাই কাল জম অলক্ষী। এর জন্যই এমন হয়েছে। এর জন্যই ছেলেটা নিখোঁজ হয়েছে। এর জন্যই। কত আজে বাজে কথা, কত অকথ্য কুক্ত ভাষা কানে আসে। সায়রা নিরুপায় হয়ে শুধু প্রহর গুনে। গুনতে গুনতে ভাবনার রাজ্যে হারিয়ে যায়। একদিন সোহাগ আসবে। তার হাতে থাকবে তাজা দুটো রজনীগন্ধা। সোহাগ ফুলগুলো সায়রার দিকে এগিয়ে দেবে। সায়রা ফুলগুলো তো নেবেই না, উল্টো মুখ কালো করে বলবে, কোথায় ছিলে এতদিন? কার কাছে ছিলে? এসো, আজ তোমাকে শিক্ষা দেব। সোহাগ যেন একটু ভয় পেয়ে বলবে, ও বাবা, কি শিক্ষা দেবে তুমি? আরো কত কি ভাবে সায়রা। কত কি। এসবের কুল কিনারা নেই। শুধুই স্বপ্ন। স্বপ্ন বলেই সম্ভব হচ্ছে। বাস্তবে তো আর এত কিছু সম্ভব নয়। বাস্তবে সোহাগ ফিরলে হয়তো দেখা যাবে। সায়রা ঘোমটা টেনে দ্রুত ছুটে গিয়ে পা ছুবে সোহাগের। সোহাগ দুহাত দিয়ে সায়রার কাঁধ স্পর্শ করে টেনে দাঁড় করাবে। কিংবা ছাদে উঠল সায়রা। ভর দুপুর। সূর্যটা একদম মাথার উপর। সে রেলিং ধরে ধরে পুরো ছাদ ঘুরে একটা জায়গায় থামল। দূরে একটি কাক দেখা যাচ্ছে। সেই কালো কুচকুচে কাকটা পানির তৃষ্ণায় কাকা করছে। সায়রা একবার ভাবল কাকটাকে পানি খাওয়াবে। কিন্তু কিভাবে? কাক যে সেই নারকেল গাছের ডগায়। অত উঁচুতে কে নিয়ে যাবে পানি? কিংবা পানি নিয়ে গাছে উঠতে উঠতে কাকটা যদি উড়ে যায়? সায়রা কি এখান থেকে আগে বলে দেবে, এই কাক দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, কোথাও যেও না? এসব বললে কাকটা শুনবে তো তার কথা? সায়রার দৃষ্টি দূরের আঁকাবাঁকা পথটায় আটকে যায়। দুহাতে মিষ্টির প্যাকেট নিয়ে কে যেন এগিয়ে আসছেন। চেনা জানা মানুষটাকে নতুন করে চিনতে বেশিক্ষণ সময় লাগলো না। মিষ্টির প্যাকেট হাতে যিনি এগিয়ে আসছেন, তিনি সায়রার বাবা মঞ্জুরুল ইসলাম। জাহানারা বেগম আহ্লাদি গলায় বলেন, এসব আনতে গেলেন কেন? আপনি আমাদের এখানে এসেছেন, এটাই তো অনেক বড় পাওয়া। সায়রার বাবার মুখে হাসি ফুটে। তিনি কৃতজ্ঞতা স্বরূপ হাসেন। এটা সেটা বলেন। একসময় তার জায়গা হয় বসার ঘরে। জাহানারা বেগম বসেন তার সামনে। এটা সেটা কথা হয়। ইনি হাসেন। তিনিও হাসেন। খুব স্বাভাবিক কথাবার্তা। হঠাৎ সায়রার বাবা বলেন, সায়রা কোথায় বেআইন? সায়রা আড়াল থেকে বেরিয়ে যায় বাবার সামনে। মঞ্জুরুল ইসলাম আহ্লাদি গলায় বলেন, জামাই কোথায়? তাকে দেখছি না যে। জাহানারা বেগম প্রসঙ্গ পাল্টান, আগে মেয়েকে তো দেখুন। আপনাদের ছেড়ে এসে চিন্তায় চিন্তায় মেয়েটা কেমন শুকিয়ে গেছে দেখেছেন? বাবা এবার ভালো করে সায়রাকে দেখেন। তারপর বলেন, তা তো দেখছি। তা তো দেখছি। তবে জামাইকে দেখার জন্য মনটা কেমন যেন করছে। এই সায়রা, ডাক না। তোদের দুজনকে আরো একবার চোখের দেখা দেখি। সায়রা জবাব দেয় না। জাহানারা বেগম বলেন, সোহাগ তো বাইরে গেছে। ও আচ্ছা, আসুক তাহলে। এলেই না হয় দেখব। ততক্ষণ বেআইন সাহেবার সঙ্গে একটু আলাপ সালাপ করে নেই। জাহানারা বেগমের মুখ ছোট হয়ে আসে। তিনি জবাব দেন, সোহাগ তো আজ আসবে না। 2-3 দিন পরে আসবে। সে কি? আমি যে মেয়ে আর মেয়ের জামাই দুজনকেই নিয়ে যেতে এলাম। মঞ্জুরুল ইসলাম অবাক হয়ে বলেন, মেয়েকে নিয়ে যান?
এমনিতেই মেয়েটা হঠাৎ এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি। আপনাদের ওখান থেকে ঘুরে আসুক, এতে তার মনও ভালো থাকবে, আর আপনারাও নিজেদের মেয়েকে আরো কটা দিন কাছে পাবেন। সায়রা দ্রুত সেখান থেকে চলে যায়। বাবার সামনে কেঁদে ফেললে বাবা টের পেয়ে যাবেন, তাই সে শোবার ঘরে নিজেকে আবদ্ধ করে নেয়। দুম করে বিছানার উপর পড়ে যায়। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয় সে বাবার সঙ্গে চলে যাবে, আর কখনো এ বাড়িতে ফিরবে না। যাকে ঘিরে তার অস্তিত্ব, যাকে ঘিরে এ সংসার, সেই যদি না থাকে, তবে সায়রাও থাকবে না। সে আজকেই বাবার সাথে চলে যাবে, আর কখনো ফিরবে না, কখনোই না। সিদ্ধান্ত নিয়ে সায়রা শক্ত হয়ে যায়। বালিশের উপর থেকে মুখ তুলে নেয়। অশ্রুসিক্ত ঘোলাটে চোখ দুটো মুছে নিয়ে ফিরে তাকাতেই চমকে যায়। ঘরের এক কোণে বাবা দাঁড়িয়ে আছেন। বাবার চোখে ভয়, বিস্ময়, সন্দেহ। তিনি হয়তো সায়রার কান্নার কারণ আন্দাজ করতে চাইছেন। কিংবা লিভিং রুমের ওপাশে একটা ঘর আছে। ঘরের দরজাটা পুরোপুরি খোলা। মেহেদি লিভিং রুমে বসে ও ঘরের দিকে চেয়ে আছে। ওখানে মাঝে মাঝে একটি মেয়েকে দেখা যাচ্ছে। 19-20 বছরের মেয়ে। ফোন কানে লাগিয়ে পুরো ঘর চক্কর কাটছে। মাঝে মাঝে খিলখিল করে হাসছে। এই একটু সময়েই বড় ভালো লেগে গেল মেয়েটিকে। মেহেদি মনোযোগ সহকারে তাকিয়ে থাকলো ও ঘরের দিকে। জিন্নাতুন নূর হুট করে চলে এলেন চোখের সামনে। আর্তনাদ করে বললেন, আরে আরে, কিছুই খাওনি দেখছি। লজ্জা করো না, তোমার জন্যই তো রেঁধেছি। তুমি না খেলে খাবে কে? তিনি থেমে আবার বলতে শুরু করেন, তোমার ভাই থাকলে তার জন্যই রাঁধতাম। মেয়ের জামাইকে নিজ হাতে রেঁধে খাওয়া বড় শখ ছিল আমার, কিন্তু তা তো কপালে নেই। তুমি খাও, পেট ভরে খাও বাবা, লজ্জা করো না। কথাটুকু বলতে তার গলা ধরে এল। তিনি আড়ালে একবার চোখও মুছলেন। মেহেদির চোখ তখনও ওপাশের ঘরটায়। মেয়েটাকে কে জানে, তবে বড় ভালো লাগে দেখতে, বড় ভালো লাগে শুনতে। জিন্নাতুন নূর আবার বললেন, কি হলো বাবা, খাচ্ছ না যে? মেহেদি মুখ তুলে তাকায়, আজকেই চলে যেতে হবে মাউই। মার শরীর খুব একটা ভালো নেই। সে কি, আজকেই এলে আজকেই চলে যাবে? তা কি করে হয়? মার শরীর খুব খারাপ। তা না হলে আজকের রাতটা আপনাদের এখানেই থাকতাম। কথা শেষ করে মেহেদি আবার বলে, ভাবি তৈরি হয়েছে কি? কিছুক্ষণের মধ্যে না বেরোলে বড় দেরি হয়ে যাবে যে। শেষে না গভীর রাত হয়ে যায়। জিন্নাতুন নূরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি থমথমে গলায় বলেন, সায়রা যাবে না বলছে। ভাবি 1 মাস আপনাদের এখানে থেকেছে। মা তাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছেন। তিনি উল্টোপাল্টা বকতে শুরু করেছেন। শরীরটাও যা খারাপ। আসার সময় বলে দিয়েছেন, ভাবিকে না নিয়ে গেলে ঘরে আমার জায়গা হবে না। কথাগুলো শুনে মেহেদির মনের ব্যথা কিছুটা হলেও বুঝতে পেরেছেন জিন্নাতুন নূর। আর তাই আরো একবার আশা জেলে দিয়ে বললেন, আচ্ছা তুমি বসো। সায়রাকে বুঝাই গিয়ে, কিন্তু লাভ হলো না কিছু। সায়রা উল্টো শাসিয়ে দিয়েছে। যে বাড়িতে মূল মানুষটাই নেই সে বাড়িতে সে যাবে না। বেশি জোরজবরদস্তি করলে হিতে বিপরীত হবে, তাও জানিয়ে দিয়েছে। জিন্নাতুন নূর ব্যর্থ হয়ে ফিরে এসে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। যেন তার কিছু বলার নেই, কোয়ার নেই, করার নেই। মেহেদি হঠাৎ অবান্তর এক প্রশ্ন করে বসল, ওই মেয়েটিকে? জিন্নাতুন নূর ওদিকে একবার তাকিয়ে একগাল হাসলেন। বললেন, ও আমার ছোট বোনের মেয়ে, শান্তা। নাম শান্তা হলেও মোটেও শান্ত নয়। যতক্ষণে বাড়িতে থাকে পুরো বাড়িটা একাই মাথায় তুলে রাখে। ওর বাবা কানাডায় আছেন, তার সাথেই কথা বলছে। বাপ মেয়ের খুব ভাব। না হলে দেখতে এতক্ষণে তোমাকে এটা ওটা বলে মাথা ধরিয়ে দিত। মেহেদি হয়তো সেটাই চাইছিল। বলল, কতক্ষণ চলবে বাপ মেয়ের আলাপ? তা জানি না, তবে এ আলাপ সহজে শেষ হবার নয়। তুমি আরেকটা পিঠা নাও না, পেটে জায়গা নেই। না হলে সবগুলোই খেতাম।
ভাবি রাজি হয়নি। না। হু, আমি কি একবার বলে দেখব? বলছো? চেষ্টা করে দেখি। দেখ। জিন্নাতুন্নুর এগিয়ে গিয়ে সায়রার ঘরটা দেখিয়ে দিলেন। সায়রা বিছানায় বসেছিল। মেহেদীকে দেখে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। যেন তার কারো সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে নেই। মেহেদী একটুও অপমানবোধ করল না, বরং শান্ত হয়ে সায়রার পাশে গিয়ে দাঁড়ালো। ভাবি। উপ। সায়রা জানালার ওপাশে তাকিয়ে কান পেতে রইল। আপনাকে আমার সঙ্গে যেতে তবে। আজই। এক্ষুনি। অসম্ভব। কেন অসম্ভব? ভাবি। আপনি তো চাইলেই পারেন। মা অসুস্থ। খুবই অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। গায়ে সে জোর নেই। তিনিই আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। তার সেবা করার জন্য সারাক্ষণ মিলি আছে। আমি আছি। আমরা দুই ভাইবোনকে হাতের কাছে পেয়েও কেন যে আপনাকেই বারবার চাইছেন কে জানে। হয়তো বড় ছেলের বউ বলেই। সায়রা কথা বলে না। চুপ করে থাকে। মেহেদী আবারও বলে, আমার সঙ্গে চলুন ভাবি। 1 মাস তো বাপের বাড়ি বেড়ালেন। ভালো না লাগলে আবার বেড়াতে আসবেন। আমি এসে দিয়ে যাব না হয়। কিন্তু আজ আমার সঙ্গে আসুন। কার জন্যে আসব? যার জন্য বাড়ি ছাড়লাম, আপনজনকে পর করলাম সেই যদি না থাকে। তাই বলে ভাবি। ভাইয়া নেই তো কি হয়েছে? আমরা তো আছি। আমি, মিলি, মা। আমরা কি আপনার কেউ নই? আমরা কি বিপদের সময় আপনাকে কাছে পেতে পারি না? সায়রার মন একটু নরম হলো কি। তার ছলছল চোখের দিকে তাকিয়ে মেহেদী বলল, এখনই ভেঙে পড়বেন না, ভাবি। মেয়ে মানুষ ভেঙে পড়লে চলে না। মেয়ে মানুষ হতে হয় শক্ত। বাইরে না হোক, ভেতরটা অন্তত শক্ত হওয়া চাই। যা কখনো ভাঙবে না, মোচকাবে না। কোনো ঝড় তুফান যাকে তছনছ করতে পারবে না। মেয়ে মানুষ কিসের মতো, জানেন? সায়রা উৎসুক ভঙ্গিতে চেয়ে থাকে। কিছু বলে না। মেহেদী বলতে শুরু করে, মেয়ে মানুষ হলো গাছের ডগায় সাজিয়ে রাখা ঠুনকো পাখির বাসার মতো। একদম ঠুনকো। পাতলা খড়কুটো দিয়ে তৈরি। দেখে মনে হয়, ফু দিলে উড়ে যাবে। আসলে তা হয় না। কত ঝড় যায়, কত তুফান যায় এর উপর দিয়ে। অথচ সেই অসময়ে পাখিরা দিব্যি নরবরে ঘরটায় আশ্রয় নেয়। ডিম পাড়ে। ডিম ফুটে একসময় বাচ্চা বেরোয়। বাচ্চা পাখিগুলো একসময় বড় হয়ে উড়তে শিখে। আপনি হলেন সেই পাখির বাসা। দেখে মনে হয় নরবরে। আসলে তা না। খুব শক্ত, মজবুত, পোক্ত। আর আমি, মিলি আর মা আমরা তিনটা মানুষ হলাম সেই পাখি। আমাদের উপর দিয়ে এখন ঝড় যাচ্ছে। এই অসময়ে আপনি একটু আশ্রয় দেবেন না আমাদের? বলুন ভাবি, দেবেন না? সায়রার ভেতরটা ফাঁকা হয়ে আছে। সে মেহেদীর কথা কিছু বুঝতে পারছে না। তবে একটা ব্যাপার তার মাথায় কিছুতেই ঢুকছে না, মেহেদী তো এমন না। যথাসম্ভব সায়রাকে এড়িয়েই চলত। এমনকি যখন সায়রা তাদের বাড়ি থেকে চলে এল তখনও কিছু বলেনি। বিদায় পর্যন্ত জানায়নি। আজ 1 মাস পর তার কি এমন পরিবর্তন এল যার জন্য এত সুন্দর করে কথা বলছে, এত বুঝাচ্ছে। কোনো কুন্তলব নয় তো? কি হলো ভাবি? দেবেন না একটু ছায়া আপনার আঁচলে? আমরা তো বাচ্চা মানুষ। মার জন্য অন্তত দয়া করুন। ফিরে আসুন আমাদের মাঝে। ভাইয়া নিখোঁজ হওয়ার পর মা আপনার মাঝেই ভাইয়াকে খুঁজে নেয়। এ কথা তো আপনিও জানেন। সায়রা কিছু না বলেই এ ঘর থেকে বেরিয়ে গেল। মেহেদী তার যাওয়া পথের দিকে হা করে তাকিয়ে রইল। এত কথা বলার পর সায়রা এমন নির্লিপ্ততা ভাবে চলে যাবে তা সে ভাবতেও পারেনি। হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকল। মেহেদী জানে, এই মেয়েটির নাম শান্তা। সায়রার খালাতো বোন। মেয়েটিকে দূর থেকে দেখতে বড় ভালো লাগে। কাছ থেকে আরো বেশি ভালো লাগছে। বলল, আপনি মেহেদী তাই না? হু। মেহেদী আমার খুব পছন্দের। আই লাভ মেহেদী। মেহেদী হা করে রইল। শান্তা বলল, গায়ে মাখার মেহেদীর কথা বলছি। আপনি অমন হা করে রইলেন কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। মেহেদী একটু লজ্জা পেয়ে বলল, আপনি বুঝি শান্তা? হ্যাঁ।
শান্তা, তবে শান্ত নই। ভীষণ উৎপাত করি এখানে সেখানে। বোকাঝকাও শুনি, তবে শিক্ষা হয় না। বকে কে আবার? কেন? আপনার ভাবি। সায়রা আপা। ভাবি বকাঝকা করে, বকে না বুঝি। আপা যা মেজাজি, আজ সকালেও বকল। কি বকেছে? তুই আমাদের বাসায় কেন এসেছিস? জ্বালাচ্ছিস কেন এত? ভাগ এখান থেকে, বেহা মেয়ে কোথাকার। এই সব কথাগুলো বলে শান্তা নিরীহভাবে হাসল। সে জানে, সময়ে অসময়ে অনেকেই তার উপর বিরক্ত হয়, তবে সে ইচ্ছে করলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। শান্তা প্রসঙ্গ পাল্টে বলল, আপাকে নিয়ে যেতে এসেছেন? হু, কিন্তু ভাবি রাজি হচ্ছে না। আমি কথা বলে দেখব। আপনার কথা শুনবে? শুনবে না কেন? আলবাত শুনবে, বলে মুচকি হেসে বেরিয়ে এল শান্তা। ছাদের এক কোণে সায়রা দাঁড়িয়ে আছে। শান্তা তার সামনে যেতেই সে শান্তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল, খুব বকাঝকা করেছি তোকে। তোর খুব খারাপ লেগেছে? না রে। না না, আগে খারাপ লাগতো, এখন লাগে না। অভ্যস্ত হয়ে গেছি তো। শান্তা মুচকি হেসে উড়িয়ে দিল। তবে তার যে মন খারাপ সেটা আড়াল করতে পারল না। সায়রা চোখ মুছে বলল, আকাশের কি খবর বলতো? কোন আকাশ? কার কথা বলছিস, আপা? শান্তা, আমার সঙ্গে ন্যাকামো করিস না। আমি কিন্তু সব জানি। বল বল। শান্তা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বলল, সে তো এখন বড় মানুষ, ভার্সিটিতে পড়ে। আমার মতো কলেজে পড়া মেয়েকে মনে রাখা কি তার যায়? ধুর, ওভাবে বলছিস কেন? সত্যি করে বল। সত্যি তো বললাম। আকাশ এখন ভার্সিটির স্টুডেন্ট। কত মেয়ে ফ্রেন্ড তার। এখন আমায় মনে রাখার সুযোগ আছে। সেই কি, তোদের কথাটা হয় না? না, আকাশের গার্লফ্রেন্ড হয়েছে। ওই এখন আকাশের সব। বলে আড়ালে চোখ মুছল শান্তা। একটু হাসল, যেন কিছুই হয়নি। সে দিব্যি সুখে আছে। তোকে ছেড়ে দিল। সায়রা চেঁচিয়ে বলল, ছাড়বে কি? আমি তার থেকে দূরে সরে এসেছি। শুধু শুধু বেহায়ার মতো পিছে পড়ে থাকার মানে হয়? তোর খুব দুঃখ, না রে? শান্তা মাথা নেড়ে করুণ গলায় বলে, না না, আমার আবার দুঃখ কিসের? আমি তো দিব্যি সুখে আছি। বলেই অন্য দিকে ফিরে তাকালো। দুচোখ ভরে জল এসেছে। সেগুলো সায়রার আড়ালে মুছে নিল শান্তা। একটু হাসার চেষ্টা করল, কিন্তু পারল না। হাসতে চাইলেই কান্না আসছে, বুক ফাটা কান্না। এ সময় ছাদ থেকে লাফ দিয়ে মরে গেলে সে বেঁচে যেত। চিরকালের জন্য বেঁচে যেত। কিছু মানুষ মরে গেলেই চিরকালের জন্য বেঁচে যাবে। শান্তাও তেমন। সায়রার ব্যাপারটাও কি তেমনই? সেও কি মৃত্যুর মতো কঠিন সত্য মেনে নেওয়ার জন্যই বেঁচে আছে? অবশেষে সায়রা মতো ঠিক করল, সে শ্বশুর বাড়ি যাবে। আজই যাবে। সে কাপড় বোঝাই করা একটি ব্যাগ টেনে টেনে জিন্নাতুন নূরের সামনে গিয়ে দাঁড়ালো। পা ছুঁয়ে বলল, যাচ্ছি, মা। জিন্নাতুন নূর যেন আকাশ থেকে পড়লেন, চলে যাচ্ছিস? সেটাই তো চেয়েছিলে। জিন্নাতুন নূর তটস্থ করলেন, কিন্তু এখনই রাজি হয়ে যাবি, ভাবিনি। বাবা এলে বলে দিও, অলক্ষণেটা চলে গেছে। আর জ্বালাবে না। বলে ব্যাগ টেনে টেনে বেরিয়ে গেল সায়রা। তার পিছন পিছন মেহেদী। জিন্নাতুন নূর ব্যথাহত দৃষ্টিতে চেয়ে রইলেন দরজার ওদিকে। ওরা যাচ্ছে। যেতে যেতে হারিয়ে যাচ্ছে তার চোখের সামনে থেকে। ওরা যত দূর যাচ্ছে, ততই বুকটা ফাঁকা হয়ে আসছে। তখনই দুরুম করে শব্দ হলো। জিন্নাতুন নূর ওদিকে তাকালেন। শান্তা ওলট পালট হয়ে ফ্লোরে পড়ে আছে। দেখে মনে হচ্ছে আছাড় খেয়েছে। অন্য সময় হলে জিন্নাতুন নূর ছুটে যেতেন। এখন তা করলেন না। হাত পা দুটো যেন পাথর হয়ে গেছে। শান্তা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এসে জিন্নাতুন নূরের কাঁধের উপর হাত রেখে বলল, হ্যাঁ গো, মেহেদী ছেলেটা কেমন? জিন্নাতুন নূর উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়েই রইলেন। শান্তা আবার বলল, কি জিজ্ঞেস করেছি? মেহেদী ছেলেটা কেমন? কোন মেহেদী? ইস, ঢং। মনে হয় কিছুই জানো না। ওই মেহেদী, যে আপাকে নিয়ে গেল।
আপার দেওর। ও, সে তো ভালোই। কেমন ভালো? শান্তা আরো একটু চেপে দাঁড়িয়ে বলল। দেখে তো মনে হয় অনেক ভালো। অনেক ভালো বলতে কেমন? অন্য সব ছেলেদের মতোই নাকি তার চেয়েও বেশি ভালো? তোর এসব জেনে কি কাজ? তুই কি ওকে বিয়ে করবি? শান্তা বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে বলল, ধুরু। এরপর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত পায়ে অন্য ঘরে গিয়ে নিজেকে আড়াল করে নিল। গাড়িতে বসা পর্যন্ত কেউ কোনো কথা বলল না। পরিবেশ শান্ত। গাড়িতে উঠার পরও কেউ কিছু বলল না। এমনকি যখন ড্রাইভার জিজ্ঞেস করলো, অ্যাসিটা ডিস্টার্ব করছে, আপনাদের কোনো প্রবলেম হবে না তো? তখনও কেউ কিছু বলল না। মাইক্রোবাসটা ভন ভন সা সা শব্দ তোলে ছুটে চলল। গাড়ির দুপাশের সিটে জড়সড় হয়ে বসে রইল তারা দুজন, সায়রা আর মেহেদী। তবে এই দূরত্ব বেশি সময় রইল না। মেহেদী হঠাৎ টের পেল, তার হাতটা কে যেন টেনে নিচ্ছে। নিচ্ছে বললে ভুল হবে, অলরেডি টেনে নিয়ে গেছে। মেহেদী বসেছে ডান পাশে। মেহেদীর বা হাত সায়রা টেনে ধরেছে। এত জোরে ধরেছে, সায়রার লম্বা নখ মেহেদীর হাতে অনেকখানি বিঁধে গেছে। একটু একটু রক্ত জমেছে সেখানে। মেহেদী দাঁত কটমট করে বসে রইল। সায়রা হঠাৎ মেহেদীকে ঝাঁকুনি দিয়ে বলল, ওই লোকটা। ওই লোকটা। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষল। নির্জন জায়গা। ল্যাম্পপোস্ট আছে। তবে বাতিগুলো নষ্ট। অন্ধকারে মাইক্রোবাসের আলো সূর্যের আলোর মতো ফর্সা দেখা যায়। সায়রা নামল সবার আগে। কয়েক পা সামনে গিয়ে বিড়বিড় করতে লাগলো, এখানেই তো ছিল। কোথায় গেল? এর মধ্যে দুটো বাস ছুটে গেল সাই সাই করে। কাউকে খুঁজে পাওয়া গেল না। মেহেদী অনেকবার জানতে চেয়েছে, কি দেখেছেন ভাবি? কাকে দেখেছেন? সায়রা শুধু বিড়বিড় করে বলে, এখানেই তো ছিল। কোথায় গেল লোকটা? এরপর যখন গাড়িটা ছুটতে লাগলো, মেহেদী টের পেল, সায়রা কাঁপছে। মাঝে মাঝে ভয় আঁতকে উঠছে। আর চলন্ত গাড়ির বাইরে কড়া দৃষ্টি ফেলে কি যেন খুঁজছে। দ্বিতীয়বারও একই কাণ্ড হলো। সায়রা চেঁচাল। গাড়ি থামানো হলো। আঙুল দিয়ে সায়রা একটি লোককে দেখালো। কিন্তু সায়রা ব্যতীত আর কেউ সেই লোকটাকে দেখতে পেল না। মেহেদীও না। ড্রাইভারও না। শুধু সায়রা দেখল। সেই উন্মাদটা, যাকে সে প্রায়ই দেখে। ভয়ে আঁতকে উঠে। মাঝে মাঝে ভয়কে জয় করে পা বাড়ায়, উন্মাদের সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু সেই লোকটাকে সামনাসামনি কখনো পাওয়া হয় না। তারা গাড়ি থেকে নেমে লোকটাকে খুঁজল। সায়রা একটা জায়গায় দাঁড়িয়ে আবারও একই কথা বিড়বিড় করল, এখানেই তো ছিল। কোথায় গেল লোকটা? গাড়িটা আবারও চলতে শুরু করল। মেহেদী একটু ইতস্তত করে বলল, ভাবি, আপনার যদি আপত্তি না থাকে তো। দেখুন, আমার মনে হচ্ছে আপনি খুব ভয় পাচ্ছেন। তাই আপনার আপত্তি না থাকলে, আপনি কিছু মনে না করলে, আমার হাতটা ধরে রাখুন। ভয় পাবেন না। কথাগুলো শুনে সায়রা কোনো কিছু না ভেবেই মেহেদীর হাত টেনে নিল। দুহাত দিয়ে শক্ত করে ধরে রাখল। মেহেদীর কথা মতো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। ঘুম না এলেও এভাবে চোখ বন্ধ করেই সারাটা পথ পাড়ি দিল সে। সায়রার নখ ধারালো। অনেক লম্বা লম্বা। নখ লেগে মেহেদীর বা হাতের অনেক জায়গায় ছিলে গেছে। কেটেছেও খানিকটা। একটু রক্তও বেরিয়েছে। আবাদপুর আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে। সায়রা সরাসরি তার শাশুড়ির ঘরে এল। জাহানারা বেগম বাচ্চা শিশুর মতো বিছানার এক পাশে হাঁটু ভাঁজ করে শুয়ে আছেন। বেঘোরে ঘুমাচ্ছেন তিনি। সায়রা তার পাশে বসে রইল অনেকক্ষণ। হঠাৎ যখন তার গালে ঠান্ডা হাতের স্পর্শ পেল, তখন অজান্তেই বুকের ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে এল। চিৎকার শুনে জাহানারা বেগম মুচকি হাসলেন, এসেছো বৌমা। কত অপেক্ষা করেছি তোমার জন্য, জানো। এসো না। একবার আমার বুকে এসো। তিনি সায়রাকে বুকে নিলেন না ঠিক, তবে তার হাত ধরে শুয়ে থাকলেন। বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন। সায়রা সেসব শুনল না। একসময় তিনি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন।
সায়রা বসে রইল। অনেক রাতে ঘুম ভাঙল তার। তিনি অবাক হয়ে বললেন, এখনো বসে আছো বৌমা? যাও, ঘুমাও গিয়ে। সায়রার চোখেও ঘুম এসে পড়েছিল। সে তন্দ্রা ভেঙে বলল, ভয় লাগছে। শোনো বোকা মেয়ের কথা। ভয় লাগছে তো কি শোবে না? আমার ঘরে শো। আমার পাশে শুয়ে পড়ো। বলে জাহানারা বেগম সরে গিয়ে জায়গা করে দিলেন। সায়রা উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল। জাহানারা বেগম চেয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়লেন। নিজের ঘরে প্রবেশ করে বড়সড় ধাক্কা খেল সায়রা। এ ঘরে কি কেউ আসেনি? একটি বারো না। 1 মাস আগে যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। বিছানার চারপাশে সাজিয়ে রাখা ফুলগুলো শুকিয়ে পুড়ে যাওয়া কাগজের মতো হয়ে গেছে। কাচের জানালাটা একটু ফাঁক করা। পর্দা পুরোপুরি খোলা। জানালা পেরিয়ে বৃষ্টির পানি ভেতরে এসে পড়েছে। সেই পানির কিছুটা এখনো ফ্লোরে জমে আছে। পুরো ঘরে কেমন যেন একটা গন্ধ আসছে। এখন এসব দেখার সময় না। সায়রার চোখ জুড়ে ঘুম আসছে। সে শুধু বিছানায় গা এলিয়ে চোখ বুজতে পারলেই বাঁচে। বিছানায় ধুলো জমেছে। সায়রা বিছানার চাদর এক পাশ থেকে ধরে জোরে ঢেউ তুলে দিতেই ধুলো সব উড়ে গেল। সেই সাথে বালিশ উল্টে গিয়ে বালিশের নিচ থেকে এক টুকরো সাদা কাগজ উড়ে গেল। সায়রা সেই কাগজের টুকরোটা কুড়িয়ে নিল। কাগজটা ছোট নয়, A4 সাইজ। ভাঁজ করে রাখা। সায়রা নিপুণ হাতে ভাঁজ খুলল। কাগজটায় কি যেন সব লেখা। সায়রা শুধু প্রথম লাইন পড়ল, প্রিয় সায়রা। বুঝা গেল এটা যে সে কাগজ নয়। এই প্রযুক্তির যুগে চিঠি। তাও সায়রাকে উদ্দেশ্য করে লেখা। সায়রা অবশ্য আর কিছু পড়ল না। তার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করলেও জেগে থাকা সম্ভব হচ্ছে না। সে চিঠিটা আগের জায়গায় অর্থাৎ বালিশের নিচে চাপা দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। পরদিন খুব ব্যস্ততা গেল। সায়রা নিজের কাপড়চোপড় সব ধুয়ে রোদে শুকাতে দিল। হাতের নখগুলো অনেক বড় বড় হয়েছে। কাল সে কি কাণ্ডই না করেছে। ভয় পেয়ে মেহেদির হাত এত জোরে ধরেছিল, ওর হাত বোধহয় কেটেই গেছে। ভাবতে ভাবতে জিভ কামড়ে সায়রা নখ কাটল। এরপর এক বসায় একটি উপন্যাস পড়ে শেষ করল। যদিও উপন্যাসের শেষে নায়িকা মরে যাওয়ায় মনটা আরো খারাপ হয়ে গেল। এই সব কিছুর ভিড়ে সায়রা ভুলে গেল সেই চিঠিটার কথা। বালিশের নিচে রাখা চিঠিটা, যা সায়রাকে উদ্দেশ্য করে লেখা। বিকেলে শাশুড়ির ঘরে উকি দিল সায়রা। জাহানারা বেগম শুয়েই ছিলেন। আজকাল তার শরীরটা বেশ খারাপ যাচ্ছে। তিনি এ ঘরের বাইরে যেতে পারছেন না। খাবার পর্যন্ত ঘরেই দেওয়া হয়। তবুও সায়রাকে দেখে তিনি উঠে বসলেন, এতক্ষণে এলে? তোমার অপেক্ষাই করছিলাম বৌমা। সায়রা বসল জাহানারা বেগমের পাশে। আমতা আমতা করে কথাটা বলেই ফেলল। অথচ সায়রার মা মানা করেছিলেন। সে যেন কাউকে এ কথা না বলে। শ্বশুরবাড়ির লোকদের তো কোনোভাবেই না। কিন্তু সায়রা বলেই ফেলল, জানেন মা, আমি যখন খুব ছোট, তখন এক উন্মাদ বলেছিল, আমার কখনো বিয়ে হবে না। আর যদি কখনো বিয়ে হয়, তবে আমার স্বামী মারা যাবে। আর আমার পুরো শরীরে লোম গজাবে। জাহানারা বেগম বোধহয় এক কথা শুনে মজা পেয়েছেন। তিনি কুটি কুটি হয়ে হেসে বললেন, শুনো বোকা মেয়ের কথা। উন্মাদ কবে কি বলেছিল তাই জন্য বাচ্চা শিশুর মতো কাঁদছ? ওসব ভুয়া, প্রতারক। মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। কোনো মানুষ কি ভবিষ্যতের কথা জানে? কিন্তু সে যে বলেছিল, আমার বরের নামের প্রথম অক্ষর হবে এস। আপনার ছেলের নাম কিন্তু এস দিয়ে শুরু হয়। জাহানারা বেগম এক গাল হাসলেন, ওটা কাকতালীয়। ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীর কেউ না। বুঝলে? তাছাড়া তুমি বলেছ, উন্মাদের কথামতে তোমার বিয়ের পর গায়ে লোম গজাবে। কই, গজিয়েছে? সায়রা নিজের শরীরে চোখ বুলিয়ে বলে, উহু। শোনো, সত্যি সত্যি যারা পবিত্র মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তারা কখনো ভবিষ্যৎ বলে না। মানুষের টাকা খেয়ে তাবিজ, সুতো এসব বেঁধে দেয় না।
প্রকৃত আল্লাহওয়ালারা দোয়া করে দেয়। আমি তো গুনাহগার পাপী বান্দা, তবুও তোমাকে দোয়া করে দিলাম, বলে জাহানারা বেগম মনে মনে দোয়া পড়লেন। সায়রার গায়ে ফু দিলেন, নিজের গায়ে ফু দিলেন। আজ বহুদিন বাদে সায়রার মনে শান্তি লাগলো, মুখে হাসি ফুটল, মন থেকে কিছুটা হলেও দুশ্চিন্তা দূর হলো। সে নিশ্চিন্ত মনে অসুখে জর্জরিত দুর্বল মানুষটার কোলে মাথা পেতে দিল। জাহানারা বেগম মুচকি হেসে সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেঘের ওপারে মেঘ ছয়। প্রিয় সায়রা, চিঠিটা লিখছি বিয়ের রাতে। আজ আমাদের বাসর রাত, অথচ তুমি এক শহরে, আমি অন্য শহরে। তুমি সদ্য বিবাহিত নতুন বউ, হয়তো লম্বা ঘোমটা টেনে বিছানায় বসে আছো, অপেক্ষা করছো নতুন মুহূর্তের, নতুন অনুভূতির, নতুন সুখের। কিন্তু যাকে ঘিরে তোমার এত সব স্বপ্ন, সেই মানুষটাই তোমার থেকে অনেক দূরে চলে এসেছে। তুমি হয়তো বিয়ের 2-3 দিন বাদে চিঠিটা হাতে পেয়েছ, কিংবা তার উপরে ভাবছো চিঠিটা বালিশের নিচে গেল কিভাবে। বিয়ের পরদিন অনেকগুলো লোক তোমাকে দেখতে গিয়েছিল, মনে আছে? সেই অনেকগুলো মানুষের মধ্যে অনুও ছিল। মেয়েটাকে হয়তো তোমার মনে নেই। অনু তোমাকে দেখার ভান করে চিঠিটা বালিশের নিচে রেখে এসেছে। সে চারুশীলার বান্ধবী। এবার হয়তো ভাবছো চারুশীলাকে বলবো, সব বলবো, একে একে। কাহিনী শুরু হয়েছিল 6 মাস আগে। তখন বিশেষ কারণে কলকাতা গিয়েছিলাম। সেই বিশেষ কারণটা চিঠিতে উল্লেখ করছি না। তবে শোনো, তখন প্রথমবার বাংলাদেশ ছাড়লাম। কলকাতায় একটা সস্তা হোটেলে উঠেছিলাম। ওখানে পরিচিত কেউ নেই, যাকে দেখি সেই অপরিচিত। তবে সবাই বাংলায় কথা বলে, এই যা। না হলে আমাকে খুব নাকানি চুবানি খেতে হতো ওখানে। বাংলায় বলে এবং বাংলা বোঝে বলে সহজেই ওদের সঙ্গে কথা বিনিময় করে নিতে পারতাম, এটা ওটা জেনে নিতে পারতাম। ও ভাই, এই অ্যাড্রেসটা কোন দিকে? কলকাতার মাঝবয়সী কিংবা বৃদ্ধ লোকটা মুখ চুলকে বলতো, সোজা যান দাদা, বাঁয়ে একটি গলি আছে, সেই গলির ভেতর প্রথম বাড়িটা। প্রথম দিন বিকেলে একটু বেরাব বলে ভাবলাম, পায়ে হেঁটে ঘুরে বেরাব। তাই বাদামওয়ালার থেকে এক ঠোঙ্গা বাদাম কিনে নিলাম। বাদামের ঠোঙ্গা হাতে রাস্তা পার হব, ঠিক তখনই ঘটল এক দুর্ঘটনা। সেই একটি দুর্ঘটনা আমার পুরো জীবনটা বদলে দিল। সাই করে একটি স্কুটার এগিয়ে এল আমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে ধাক্কা দিল স্কুটারটা। হাতের ঠোঙাটা রাস্তায় পড়ে গেল। বাদামগুলো অসহায়ের মতো রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো। আমি পড়ে রইলাম রাস্তার কাদাজলে। পা খানিকটা ছিলে গেল। একটু সময়ের জন্য সবকিছু ওলটপালট হয়ে গেল। যখন নিজেকে সামলে উঠে দাঁড়াবো, ঠিক তখন স্কুটার থেকে নেমে এল একটি মেয়ে। এসেই শক্ত হাতে আমার কলার ধরে টেনে তুলল। এরপর দিল এক চড়। মেয়ে মানুষের নরম হাতের শক্ত চড় খেয়ে আমি তাল সামলাতে পারিনি। মুখ থুবড়ে পড়ে গেলাম রাস্তার কাদাজলে। মেয়েটা সেই সুযোগে কয়েক দফা লাথি বসাল আমার পেটে, পিঠে, পায়ে। একসময় যখন শান্ত হয়ে দাঁড়ালো, তখন আমি উঠলাম। মুখে কাদা, কাপড়ে কাদা, সারা শরীরে কাদা। মেয়েটা যেন আরো একটি চড় মারার জন্য এগিয়ে আসতে আসতে বলল, দে, ফিরিয়ে দে বলছি। আমার ব্যাগ ফিরিয়ে দে। চোরের ঘরে চোর, ব্যাগ ফিরিয়ে দে আমার। কিন্তু আমার বিস্মিত মুখ দেখে মেয়েটা রীতিমতো স্তব্ধ হয়ে গেল। চারপাশে তখন লোক জমে গেছে। সবাই চোখ কপালে তুলে তাকিয়ে দেখছে, মেয়েটা আরো একবার চড় মারল কিনা। মেয়েটা উৎসুক জনতাকে হতাশ করে দিয়ে আমার গায়ের কাদা, ধুলো নিজ হাতে পরিষ্কার করে দিতে লাগলো। আমি তখনও হা করে দাঁড়িয়ে আছি। মেয়েটাই জিভ কেটে বলল, এই রে, বড্ড ভুল করে ফেলেছি মশাই। চোর ব্যাটা লাল শার্ট পরেছে। আপনিও লাল শার্ট। আমি চোর ভেবেই আপনাকে এত মারলাম। কত কি বললাম। এরকম টকটকে লাল শার্ট কেউ পরে? মেয়েটা শাসন করেই বলল, যেন লাল শার্ট পরা বেআইনি অপরাধ। কালো ডোরাকাটা হলুদ শাড়ি পরা শ্যামলা বর্ণের মেয়েটা
চোখ দুটো লজ্জায় ছটফট করলেও মুখটা রাগে টগটগ করছিল। ঠোঁট দুটো কাঁপছিল। সেই মেয়েটাই চারুশীলা। এভাবেই আমাদের পরিচয়। আমি এতটাই অবাক হয়েছিলাম যে অনেকক্ষণ কথাই বলতে পারলাম না। হা করে তাকিয়ে রইলাম শুধু। চারুশীলা তার স্কুটারে করে হোটেলে পৌঁছে দিল। সরি টরি বলল। সেই সঙ্গে টকটকে লাল শার্ট পরার অহেতুক অপকারিতা বানিয়ে বানিয়ে শোনালো। আমি শুধু হা করে শুনলাম। কিছু বলতে পারলাম না। চড় খেয়ে গাল কেটে গিয়েছিল। লাথি খেয়ে সারা শরীরে ব্যথা হয়ে গিয়েছিল। কলকাতায় দ্বিতীয় দিনটা কাটল বড় অন্যরকমভাবে। ঘুম থেকে জেগে দেখি 2টো বেজে গেছে। সারা রাত ঘুম হয়নি। তাই বলে দুপুর 2টো পর্যন্ত ঘুমাবো তা ভাবতেও পারি না। ঘড়ির দিকে চেয়েই ধরফর করে উঠলাম। সেদিন বিশেষ কোনো কাজ নেই। ধীরে সুস্থে 1 কাপ চা খেলাম। তারপর গোসল সেরে বেরিয়ে পড়লাম। তখন বিকেল পরে এসেছে। ঘুরে ঘুরে অনেকটা পথ দেখলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। আকাশটা অপরিষ্কার ছিল বলেই সঙ্গে ছাতা নিয়েছিলাম। সত্যি সত্যি বৃষ্টি নামলো। ছাতা থাকায় বৃষ্টির মধ্যে হাঁটতে অসুবিধা হচ্ছিল না। তবে হঠাৎ কোত্থেকে যেন একটা স্কুটার এসে পাশাপাশি দাঁড়ালো। আমি পাশ ফিরে তাকাইনি। পাটা ব্যথা হয়ে গেছে। হোটেলে পৌঁছে বিছানায় গা এলিয়ে দিতে পারলে বাঁচি। স্কুটার থেকে নেমে এল সেই চারুশীলা। চর লাথি মারা মেয়েটি। বৃষ্টির ফোঁটায় জর্জরিত মেয়েটি স্কুটার ছেড়ে ছুটে এল আমার কাছে। আমার ছাতার নিচে। অবশ্য নিজের গা খুব একটা আড়াল করতে পারল না। ছাতা তো অত বড় নয়। আমার শরীরই কোনো মতে বৃষ্টির থেকে আড়াল করে রেখেছে। তার উপর আরও একজন যদি সেই ছোট্ট ছাতার নিচে আশ্রয় নেয়। মেয়েটি যেন বৃষ্টির হাত থেকে বাঁচতেই আরও একটু কাছ ঘেঁষে দাঁড়ালো। আমি দুহাতে ছাতার স্টিক ধরে আছি। মেয়েটি তার কাপা হাত দুটি আমার হাতের উপর রাখল। লোকে নিঃসন্দেহে বলবে এটি একটি রোমান্টিক সিন। খুব রোমান্টিক। তবে আমার তেমন মনে হলো না। বরঞ্চ ইতস্তত করতে হলো। বুকের ভেতর হাফ ধরে যাচ্ছিল। যেন উটকো বাড়তি ওজন ঘাড়ে চেপেছে। আমি বললাম, সামনের ছাউনিতে চলুন। এখানে দাঁড়িয়ে থাকলে আরো ভিজবেন। মেয়েটি অবাক হয়ে বলে, আপনি তাহলে বোবা না? এ কথার জবাব দিতে পারলাম না। বললাম, ছাউনিতে চলুন। বৃষ্টি বেড়েছে। ওখানে যাব। ওখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখেছেন? পারলে চোখ দিয়েই চেটেপুটে খেয়ে ফেলে। মেয়েটি তাচ্ছিল্য করেই বলল। তার কথায় আমি ওদিকটা একবার চেয়ে দেখলাম। ওখানে দাঁড়িয়ে থাকা 3টি যুবক আর মাঝবয়সী 2জন লোক সবাই এমনভাবে মেয়েটির দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল যেন ভূত দেখছে। তাকানোর কারণ অবশ্য আছে। সালোয়ার কামিজ পরা মেয়েটি ভিজে চুপসে গেছে। গায়ের কাপড়গুলো জবজবা হয়ে গায়ের সাথে মিশে গেছে। একটা ওড়না পর্যন্ত নেই। আমার একটু লজ্জা হলো। এমন পরিস্থিতিতে একটি মেয়েকে যদি এতটুকু সাহায্য না করতে পারি তবে কেমন পুরুষ আমি। ছাতার নিচ থেকে সরে গেলাম। সেদিন বৃষ্টি ফোঁটাগুলো অনেক বড় বড় ছিল। প্রতিটি ফোঁটা কাটার মতো বিঁধতে লাগলো সারা গায়ে। আমি 7-5 না ভেবে গায়ের ফুলহাতা নেভি ব্লু শার্টটা খুলে দিলাম। মেয়েটি অর্থাৎ চারুশীলা শার্ট গায়ে জোড়াতে জোড়াতে বলল, উরিবাস! আপনার দেখছি হেভি বডি। জিমে যাওয়ার কিংবা শরীরচর্চা করার ব্যাপারটা এক একজনের এক এক কারণে হয়। কেউ একটু ভালো থাকার জন্য শরীরচর্চা করে। কেউ প্রফেশনাল। তাই। কেউ আবার নিজেকে সুদর্শন দাবি করার জন্য। আরও অনেক কারণ আছে। তবে আমি জিমে যেতাম কেবলমাত্র নিজেকে সুদর্শন বলে দাবি করার জন্য। অন্যের সামনে বুক ফুলিয়ে নিজের বডি দেখিয়ে বেড়ানোর জন্য। তাও যদি কোনো মেয়ে মানুষ দেখে আশ্চর্য হয়, তাহলে তো আনন্দের বাঁধ থাকে না। অথচ সেদিন চারুশীলার সামনে কি লজ্জাই না লাগলো। মনে হতে লাগলো, আর কিছু দিয়ে না হোক অন্তত 2টো হাত দিয়ে নিজের খালি গাটা ঢেকে রাখি। শার্ট গায়ে দিয়ে চারুশীলা নিজেই এগিয়ে এল। বলল, আপনার ছাতার নিচে আমি আশ্রয় নিয়েছি। অথচ আপনি ভিজবেন। এও কি হয়? ভিজলে দুজনে একসঙ্গে ভিজব।
বলেই ছাতাটা হাত থেকে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে নরবরে পাতলা ছাতা খানিক দূরে উড়ে গিয়ে কাদাজলে পড়ে রইল। চরুশিলা ভিজল, সঙ্গে আমিও। ছাউনিতে দাঁড়িয়ে থাকা লোকগুলো অবাক চোখে তাকিয়ে দেখল সেই দৃষ্টি। তবে কেউ এগিয়ে এল না, কিছু বলল না। চারুশিলা আমার মুখের সামনে হাত নেড়ে বলল, আপনার মতলবটা কি? স্তিমিত গলায় বললাম, কি? একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন না? দেখছেন না লোকজন কিভাবে হা করে তাকিয়ে আছে? ও হ্যাঁ, চলুন। আরে এভাবে কেন? স্কুটার আছে তো। চারুশিলা স্কুটারে বসে বলল, বসুন। কোথায়? কোথায় আবার? আমার পেছনে বসুন। শক্ত করে ধরে বসবেন, পড়ে গেলে আমার দোষ নেই, বলে মুখ টিপে হাসল সে। আর কিছু বলল না। এরপর প্রায়ই দেখা হতে লাগলো। একজন আরেকজনের নাম্বার আদান প্রদানের পর ফোনে কথা বলতে শুরু করলাম। দিন নেই রাত নেই, শুধু কথা আর কথা। প্রয়োজনের তাগিদে নয়, কথার জন্য কথা, শোনার জন্য কথা। ফোনে কথা বলারও যে এক সুপ্ত অনুভূতি থাকে, তা আমি প্রথমবার আবিষ্কার করলাম। এভাবে ধীরে ধীরে এক পা ফেলে আমরা এগোলাম। চেনা জানা থেকে বন্ধু হলাম। আমাদের বন্ধুত্ব গাঢ় হলো, আরও গাঢ় হলো। একসময় সেটা আর বন্ধুত্ব রইল না। বন্ধুত্ব পেরিয়ে নতুন এক সম্পর্কে রূপ নিল। বাংলাদেশে ফেরার এক সপ্তাহ আগে চারুশিলা তার বাসায় আমাকে ডাকল। গেলাম তার বাসায়। চারুশিলার মা আমাকে দেখেই বললেন, আরে তুমি তুমি সত্যিই আমার সামনে, ভাবতেই পারছি না। মনে হচ্ছে স্বপ্ন। চারু, তোমার কথা প্রতিদিন এতবার করে বলে যে, সব সময় মনে হয় তোমার মতো কে যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে। আজ সত্যি এলে। ভেতরের ঘরে চারুশিলার বাবা আগে থেকেই বসেছিলেন। তিনি গম্ভীর মানুষ। পত্রিকায় মুখ গুজে রেখে বসতে বললেন। চারুশিলার মা নানান রকম খাবার এনে সামনে রাখলেন। খুশিতে গদগদ হয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। চারুশিলার বাবা পত্রিকা গুটিয়ে মনোযোগী ভঙ্গিতে বললেন, চারুশিলা প্রায়ই বলে তার খুব ভালো বন্ধু আছে, কিন্তু সেই বন্ধুটাকে সে জীবনসঙ্গী হিসেবেও চায়, সেটা কাল বলল। তাই বললাম, নিয়ে আয়, দেখি তোর বন্ধুটাকে। তিনি একটু হাসার চেষ্টা করলেন। তা বাবা, নাম কি তোমার? রাজিবুর রহমান। ডাকনাম সোহাগ। নাম শুনেই তিনি ভার হয়ে গেলেন। গম্ভীরভাবে বললেন, মুসলিম? জি। স্বামী স্ত্রী মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর দুজনেই বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর কাজের মেয়ে এল। টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো নিয়ে গেল। চারুশিলার মা এসে বললেন, তুমি এখন আসতে পারো। রাগে অপমানে গা জ্বলে গেল সেদিন। দ্রুত বেরিয়ে এলাম। তবে ভেবেছিলাম চারুশিলা পেছনে থেকে ডাকবে, কিংবা পিছু নেবে। এমন কিছুই হয়নি। আমি বরং ফিরে ফিরে তাকালাম, চারুশিলাকে দেখা যায় কিনা। কিন্তু না। সে জানালা দিয়ে পর্যন্ত উকি দিল না। ছাদে গিয়েও দাঁড়ালো না। বাকি কটা দিন চারুশিলায় সঙ্গে দেখা হলো না। ওর ফোনটাও বন্ধ পেলাম। এর মধ্যে চারুশিলার বাসার সামনে ঘুরলাম কদিন। কাজের কাজ কিছুই হলো না। তার ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। দেশে ফেরার পর ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করলাম তাকে। হয়তো একটু একটু ভুলেও গেলাম। মাঝে মাঝে খুব মনে পড়ত। তখন লুকিয়ে লুকিয়ে একটু আধটু চোখের জল ফেলতাম। এরই মধ্যে একদিন মা তোমার কথা বলল। ভাবলাম, এই সুযোগ। বিয়েটা করে নেই। তাতে যদি চারুশিলাকে ভুলতে পারি। কিন্তু কপাল দেখ, বিয়েটা ঠিকঠাক হয়ে গেল। তোমাকেও বাড়িতে নিয়ে এলাম। ঠিক এমন সময় ইন্ডিয়া থেকে ফোন এল। চারুশিলার ছোট বোন লুকিয়ে ফোন করে বলল, চারুশিলা আত্মহত্যা করার চেষ্টা করেছে। হাতের শিরা কেটে ফেলেছে। অবস্থা গুরুতর। এবার তুমিই বলো, সায়রা, আমার চলে আসাটা কি উচিত হয়নি? যে মেয়ে আমার জন্য নিজেকে শেষ করে দিতে পারে, তাকে ভুলে কিনা আমি নতুন সংসার করতে বসেছিলাম। এ কি কম বড় অন্যায় ছিল? অন্যায় আমি তোমার সঙ্গেও করেছি।
এত বড় অন্যায় আর কারো সঙ্গে কেউ করেছে কি না জানি না, তবে জানি ও অন্যায় ক্ষমা করার মতো নয়। তবুও যদি পারো, আমার মতো অপরাধীকে ক্ষমা করে দিও। আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। জানি না চারুশীলা বাঁচবে কিনা। যদি বেঁচে যায়, তবে তাকে নিয়েই সংসার পাতব। আর একটা কথা, এসব কথা কাউকে বলো না কিন্তু। মা যেন কোনোভাবে জানতে না পারে তার ছেলে পালিয়েছে। জানলে সে খুব দুঃখ পাবে। আর কিছু লিখতে পারছি না। চোখ দুটোর বাঁধ ভেঙে গেছে। জল গড়িয়ে পড়ছে অনবরত। আমি জানি, আমি ভুল করেছি। অনেক বড় ভুল করেছি। পারলে ক্ষমা করে দিও, সায়রা। ভালো থেক। ইতি। একজন পলাতক আসামি। ছলছল চোখে পুরোটা চিঠি পড়ে দীর্ঘশ্বাস ছাড়ল সায়রা। তার ভেতরটা হঠাৎ দুমড়ে মুচড়ে যাচ্ছে। কলিজাটা শুকিয়ে যাচ্ছে। বুকটা বড় জ্বলছে। এতদিন সে জেনেছে কোনো এক উন্মাদের অভিশাপে তার স্বামী নিখোঁজ হয়েছে। কিন্তু এ যে তার থেকেও হৃদয় বিদারক ঘটনা। অন্য এক মেয়ের জন্য সোহাগ নতুন বিয়ে করা বউকে ফেলে চলে গেছে। এ কি সহ্য করার মতো কথা? কোনো মেয়ে পারবে সহ্য করতে? অধিকার যদি দেবে না, সঙ্গে যদি থাকবে না, যদি ফেলেই যাবে, তবে কেন বিয়ে করল? কেন একটি মেয়ের জীবন এভাবে শূন্যে ভাসিয়ে দিয়ে গেল? কি দোষ করেছিল সায়রা? কি অন্যায় করেছিল? সে তো উড়ে এসে জুড়ে বসেনি। আর সব বিয়ের মতো তারও বিয়ে হয়েছে। তাকেও আর সব নতুন বউয়ের মতো করে নিয়ে আসা হয়েছে। তবে কেন তার বেলায় এত অন্যায়, এত অবিচার? সায়রা দুম করে মুখ থুবড়ে পড়ে যায় বিছানায়। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে উঠে। সেদিনও তাদের কত ভাব ছিল, কত কাছাকাছি ছিল দুজন। মনে হচ্ছিল একজন আরেকজনকে ছাড়া বাঁচবেই না। মনে হচ্ছিল তারা দুজনই বুঝি মেড ফর ইচ আদার। অথচ আজ তারা দুজনেই অচেনা, অজানা হয়ে গেল। এই তো কদিন আগে রাস্তার মোড়ে পথ আটকালো রুমি। তখন সন্ধে নেমে এসেছে। চারপাশ অন্ধকার। অন্ধকারেই তাকে দেয়ালে ঠেস দিয়ে ধরে রেখে বলল, আমাকে পেয়েছোটা কি, বলো তো? মেহেদি কথাই খুঁজে পেল না। বলল, কি হলো আবার? কি হয়নি, তাই বলো। আজকেও একদল এসেছিল আমাকে দেখতে। সে তো রোজ আসে। অত সহজ নয়। এবার কিন্তু পার পাচ্ছি না। ওরা আমাকে পছন্দ করে গেছে। আংটিও পরিয়েছে। এই দেখো, বলে হাতের আঙুলটা দেখায় রুমি। তা আমি কি করতে পারি? কি করবে মানে? তোমার কি কিছু করার নেই? তুমি চাইছো আমার বিয়ে হয়ে যাক। তা কেন চাইবো? তবে জানো তো, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। ভাইয়ার খোঁজখবর এখনো মিলেনি। মা ভীষণ অসুস্থ। এই অবস্থায় বিয়ের কথা কিভাবে বলি বলো তো? থাক, আমারই ভুল হয়েছে, বলে রুমি চলে যাচ্ছিল। মেহেদি খপ করে তার হাতটা ধরে আলতো টান দিল। মুখোমুখি তারা দুজন। চারপাশ অন্ধকার। মেহেদি বলল, শোনো রুমি, মাথা ঠান্ডা করো। বলো, কি বলবে? আমাকে আর কটা দিন সময় দাও। আর কিছু বলবে? মেহেদি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রুমির দিকে চেয়ে থাকে। একসময় নিচু গলায় বলে, আমাকে ভুলে যেতে পারবে? এ কথার জবাব রুমি দেয়নি। হাতটা হেঁচকা টান দিয়ে মেহেদির থেকে ছাড়িয়ে নেয়। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে চলে যায়। আরও একবার এসেছিল সে, গতকাল সকালে। বিয়ের দাওয়াত দিল। আর কেউ না যাক, মেহেদি অবশ্যই যেতে হবে। মেহেদি ফের একই প্রশ্ন করল, আমাকে ভুলে থাকতে পারবে? রুমি অবশ্য তখনও এই প্রশ্নের জবাব দিল না। বলল, তুমি আসবে কিন্তু। না এলে রাগ করব, বলে চলে গেল। মেহেদি তাকিয়ে রইল নিষ্পলক। অনেকক্ষণ আটকে রাখা দীর্ঘশ্বাস বেরিয়ে এল বুকের ভেতর থেকে। আজ রুমির বিয়ে হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। রুমির ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, পারেনি। তার বাবার অত টাকা নেই। সেও অতটা মেধাবী নয়। তবে জামাই হিসেবে ডাক্তারি পেয়েছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ছাদের রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় মেহেদি। তখনই তার মনে হয়, দূর থেকে কে যেন তার দিকে তাকিয়ে আছে।
খুবই তীক্ষ্ণ, মায়াবী একজোড়া চোখ। তার ছোট বোন মিলি। মিলিকে দেখে আড়ালে আড়ালে চোখ মুছে নিল মেহেদী। মিলি ডাকলো, ভাইয়া একটু নিচে আয়, খাবার রেডি। ভাবিকে ডাক। তুই ডাক না। আমি কেন? আমার সঙ্গে ভাব নেই। তুই ডাক। আমার সঙ্গে বুঝি খুব ভাব? না, তা নয়। তবুও ভাবিকে আমার একটু ভয় ভয় করে। কেন রে, ভাবি তোকে মারবে নাকি? কি জানি, মারতেও পারে, বলে হি হি করে হেসে ফেলে মিলি। হাসতে হাসতে চলে যায়। মেহেদী উদাসীন ভাবে এগোতে থাকে। আর বিড়বিড় করে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ঘরের দরজায় এসে যখন মেহেদী ডাকলো, তখনও সায়রা বালিশে মুখ গুজে শুয়ে আছে। ডাক শুনেই ধরফর করে উঠে বসল। তার চোখের কোলে জল, গাল ভিজে জবজবা, চোখ দুটো লাল এবং ফোলা ফোলা। মেহেদী একটু অবাক হলো, কি হয়েছে ভাবি? সায়রা চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়ালো। ধরা গলায় জবাব দিল, ও কিছু না। চোখে কি একটা পড়েছে। কথাটুকু শুনেই মেহেদী দ্রুত ছুটে এল। দেখি দেখি, বলে সায়রার চোখ মেলে ধরল দুহাত দিয়ে। বলল, কোন চোখে ভাবি? ডান চোখে না বা চোখে? তারপর যখন একটু ভালো করে তাকালো এবং সায়রার আতঙ্কিত চেহারা দেখল, তখনই তার ঘোর কেটে গেল। সে লজ্জায় ভয়ে 3 পা দূরে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এ কি করল সে? এভাবে হুট করে ভাবিকে স্পর্শ করা কি তার ঠিক হয়েছে? তাও না জিজ্ঞেস করে। অনুতাপ, অনুশোচনায় মেহেদীর মুখটা আরো নিচু হয়ে গেল। এতক্ষণ তার মাথা ঠিক ছিল না। সারাক্ষণ শুধু রুমির কথা মাছির মতো ভো ভো করছিল। এখন সে বুঝতে পারছে, সে যা করেছে তা মোটেই উচিত হয়নি। একটি বিছানা আর দুটো বালিশ, এই 3টি জিনিসই জাহানারা বেগমের সঙ্গী। তার জন্য দিন রাত সবই সমান। সব সময়ই বিছানায় পড়ে থাকা। দেহে আর জোর নেই। শরীরটা থরথর করে কাঁপে। বিষাদ বেদনা তার নিত্য সঙ্গী। মাঝে মাঝে মনে হয়, ইচ্ছে করলেই যদি এ জীবন ত্যাগ করা যেত, তবে বড় ভালো হতো। চোখ খুললেই শুধু চারপাশের দেয়াল। দেহটা পড়ে আছে বিছানায়। এসব একঘেয়েমি আর ভালো লাগে না। তবুও যখন সায়রা এসে পাশে বসেছিল, যখন নিজ হাতে খাইয়ে দিচ্ছিল, কতই না ভালো লাগছিল তখন। জাহানারা বেগম অবাক হয়েই তাকিয়েছিলেন সায়রার দিকে। মেয়েটার মাঝেই তার ছেলে সোহাগ ভর করেছে কি? কার মুখের দিকে তাকালে পুত্রশোক পানি হয়ে যায় যে। সায়রা এল। চুপটি করে বসল পাশে। চুপ থেকেই খাইয়ে দিল। আজকাল জাহানারা বেগম কিছু খেতে পারছেন না। কিছু মুখে দিলেই বমি করে ফেলে দিচ্ছেন। অথচ আজ পেট ভরে খেলেন। এখন তো মনে হচ্ছে, সায়রা যদি আরো দেয় তাও তিনি খেতে পারবেন। একটুও তেতো লাগবে না। একটুও বমি পাবে না। এ ঘর থেকে ডাইনিং রুম দেখা যায়। জাহানারা বেগম বিছানায় শুয়ে শুয়ে মাথাটা একটু উঁচু করলেন। সায়রা টেবিলের পানির গ্লাসে জগ থেকে পানি ঢালছে। মেহেদী তার পাশাপাশি দাঁড়িয়ে আছে। পাশে নয়, হয়তো একটু দূরেই দাঁড়িয়ে আছে। এ ঘর থেকে মনে হচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে। খারাপ লাগছে না। জাহানারা বেগম বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল ভেবে নিলেন। সায়রার ঘর থেকে উড়ে আসা এক টুকরো কাগজ কুড়িয়ে এনেছিল মিলি। সেই কাগজের লেখা পড়ে শুনিয়েছিল সে। জাহানারা বেগম কানে হাত দিলেন। ইন্ডিয়ার একটি মেয়ের সঙ্গে সোহাগের কিছু একটা ছিল তা তিনি জানতেন। মেয়েটা হিন্দু বলে তাদের সম্পর্ক বেশি দূর গড়ায়নি, তাও তিনি জানতেন। কিন্তু সেই মেয়েটির জন্য সোহাগ সদ্য বিবাহিত বউ ফেলে পালাবে, তা তিনি ভাবতেও পারেন না। আজ জানতে পেরে পাপবোধ হচ্ছিল। সবটা না জেনে তিনি রাহাদের বিয়ে করিয়ে দিলেন। এবার সায়রার কি হবে? আকাশ পাতাল ভেবেও তিনি কিছু পেলেন না। একসময় দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, আর কটা দিন যাক, সায়রাকে ভালো একটা ছেলের হাতে তুলে দেবেন। এখন মেহেদীর পাশে সায়রাকে দেখে জাহানারা বেগম মনে মনে জ্বলে উঠলেন। ঘরের মেয়ে ঘরেই রেখে দিলে হয় না। কিন্তু একটা অসম্ভব খটকাও থেকে যাচ্ছে। সায়রা মেহেদীর বড় ভাই সোহাগের বউ।
সোহাগ তো এখনো বেঁচে আছে। এমনকি তাদের বিভৎস হয়নি। এমন অবস্থায় জাহানারা বেগম চোখ বুজেছিলেন। যখন চোখ খুললেন, সায়রা তার পাশে দাঁড়িয়ে আছে, হাতে পানির গ্লাস। সায়রা পানির গ্লাস এগিয়ে দিল। জাহানারা বেগম পানি খেয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, বসো। সায়রা বসল। কথা বলল না। মেয়েটা শান্ত, স্নিগ্ধ, কোমল। গায়ের রং ফর্সা, তবে ধবধবে নয়। চোখ দুটো এতটাই টলটলে, সব সময় মনে হয় চোখের কোলে জল জমে আছে। উপরের ঠোঁটে তিল আছে, কপালের বাঁ পাশে আরো একটি তিল। এই তিল দুটো তাকে আরো মায়াবী করে তুলেছে। জাহানারা বেগম হাত বাড়িয়ে সায়রার গাল স্পর্শ করলেন। বললেন, তোমার খুব দুঃখ, না মা? সায়রা ডানে বায়ে মাথা নেড়ে হাসতে চেষ্টা করল। তার শুকনো হাসির আড়ালে লুকিয়ে রাখা দুঃখগুলো ফ্যাকাশে মুখখানায় স্পষ্ট বোঝা যাচ্ছে। জাহানারা বেগম অনেক ভেবেও বলার মতো কিছু পেলেন না। চুপ করে সায়রার মুখের দিকে তাকিয়ে রইলেন। একসময় যখন সায়রার গাল ছুঁয়ে নিজ হাতে চুমু খেলেন, সায়রা না চাইতেও হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুটে পালালো নিজের ঘরে। জাহানারা বেগম আটকালেন না। দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মেহেদী যখন জাহানারা বেগমের ঘরে এল, তখন রাত নেমে এসেছে। মেহেদী ঘরে এসে অভ্যস্ত ভঙ্গিতে বলল, বাতি নিভিয়ে দেই, মা? জাহানারা বেগম হাত দিয়ে ইশারা করে ডাকলেন, এদিকে আয়। মেহেদী এল, বসল পাশে। জাহানারা বেগম মেহেদীর হাতের উপর হাত রাখলেন। একটা কথা বলি, বাবা। কি কথা? জাহানারা বেগম কিছুক্ষণ ভেবে বললেন, আমি তোর বিয়ে দেখে যেতে চাই। মেহেদী ইতস্তত করল, কোথায় যাবে? হায়াতমতের কথা বলা যায় না। কখন ডাক পড়ে। ও কথা বলো না মা। সত্য কথা শুনতে হয়। তুই বল, কি বলবো? আমি যদি তোর জন্য মেয়ে পছন্দ করি, তোর কোনো অমত থাকবে? মেহেদী না ভেবেই বলল, না, কোনো আপত্তি থাকবে না। এখন ঘুমাও। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি। জিজ্ঞেস করবি না কোন মেয়ের কথা বলছি? জাহানারা বেগম তার ছেলের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন। কোন মেয়ে? সায়রা। সায়রা। মেহেদী চেঁচিয়ে উঠে দাঁড়ালো। কোন সায়রা? আমাদের সায়রা। গত সপ্তাহে যখন শাশুড়ি জাহানারা বেগম বিয়ের কথা বললেন, সায়রা সব শুনে থ হয়ে গেল। শেষে কিনা মেহেদীকে বিয়ে করবে। সে কিনা তার বর সোহাগের ছোট ভাই। সায়রা মুহূর্তেই 3 হাত দূরে সরে গেল। এমনিতে মেহেদী খারাপ না, ভালোই। সুদর্শন, স্মার্ট, ভদ্র। তবে সায়রার থেকে বয়সে কম করে হলেও 2-4 বছরের ছোট হবে। আরও কারণ আছে। সবচেয়ে বড় কথা, সোহাগ তো এখনো মরেনি। বড় ভাই মরে গেলে ছোট ভাই তার ভাবিকে বিয়ে করে। কিন্তু সোহাগ তো জীবিত। সে কথা সায়রা জানে। এবং এও জানে, সোহাগ ইন্ডিয়ায় আছে, চারুশীলার কাছে। সায়রার সঙ্গে সোহাগের ডিভোর্স হয়ে গেলে হয়তো কিছু একটা হতে পারে। এই ভেবে সায়রা গিয়েছিল অনুর বাসায়। গিয়ে লাভ হলো না। অনু নিজেও এ ব্যাপারে কিছু জানে না। শুধু জানে, চলে যাবার আগে সোহাগ তার হাতে একটি চিঠি দিয়ে বলেছিল, চিঠিটা যেন সায়রার বালিশের নিচে রেখে আসে। সে কথা সে অক্ষরে অক্ষরে পালন করেছে। সায়সা ফোনেও চেষ্টা করেছিল বহুবার। ফোন বন্ধ। হয়তো সিম কার্ড ভেঙে ফেলেছে। একবার ভেবেছিল, নিজে ইন্ডিয়ায় যাবে। তারপর খুঁজে বের করবে সোহাগকে। কিন্তু পরক্ষণেই মনে হলো, ইন্ডিয়া কি ছোট দেশ? সে তো মস্ত বড়। সোহাগ হয়তো কলকাতায় নেই। চারুশীলাকে নিয়ে কোথায় পালাবে কে জানে। তাই কলকাতা যাওয়ার প্ল্যান এখানেই সমাপ্ত। সায়রা না করেই দিল। জাহানারা বেগমের মুখের উপর না করল। সে এ বিয়ে করবে না। কিন্তু জাহানারা বেগম নাছোড়বান্দা। তার মুখে অনুরোধ, চোখে জল, গলায় আকুতি। তিনি প্রায়ই পড়ে যাচ্ছিলেন, সায়রা মা, না করো না। তোমার মাঝে আমি আমার ছেলেকে খুঁজে পাই। তোমাকে আমি মরার আগ অবধি কাছে চাই। আর তাই, তোমাকে মেহেদীর বউ হিসেবে দেখতে চাই। সায়রা অবশেষে মেহেদীর কাছেই গেল।
সেদিন সন্ধ্যার পর মেহেদি ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশ দেখছে। সায়রা নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, বাড়িতে কি সব আলাপ আলোচনা হচ্ছে জানো? মেহেদি না তাকিয়েই বলল, হো, কিন্তু এ যে হবার নয়। আমিও তাই বলেছিলাম। বলেছিলে। এখন বলো না। বলি ভাবি। কিন্তু মা এসব শুনতে নারাজ। তার নাকি আপনাকেই লাগবে। বলে লম্বা নিঃশ্বাস ছাড়ল মেহেদি। তুমি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে কখনো? পারবো ভাবি। মার জন্য সব পারবো। বিয়ের পরেও ভাবি বলেই ডাকবে। সায়রা তাচ্ছিল্যের সুরে বলল, তা কেন? তবে কি? মেহেদি এ কথার জবাব দিল না। সায়রা কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে চলে এল। সে জানে মেহেদির সাথে কথা বলে কোনো লাভ নেই। ছেলেটা একটু ভীতু প্রকৃতির। আর কাউকে ভয় পায় কি না জানা নেই। তবে সায়রাকে ভয় পায়। খুব ভয় পাই। সেই প্রথম দিন থেকেই। সেটা মুখে না বললেও সায়রা টের পায়। বিয়েটা হয়ে গেল হুট করেই। কোনো আয়োজন নেই। আলোকসজ্জা নেই। দাওয়াত খাওয়া দাওয়া কিচ্ছু নেই। কেউ জানে না এ বিয়ের কথা। আত্মীয় স্বজন কেউ না। এমনকি পাড়া প্রতিবেশীও না। শুধু জানে এ বাড়ির 4টি মানুষ এবং আরো 5 জন। সায়রার শাশুড়ি জাহানারা বেগম আজ বেজায় খুশি। বাসর ঘর সাজানো হয়েছে তার নির্দেশে। ফুলে ফুলে ভরে আছে ঘরটা। বাতাসে এয়ার ফ্রেশনারের ঘ্রাণ। এসবের কিছুই সায়রাকে স্পর্শ করছে না। সে মুখ ভার করে বিছানায় বসে আছে। কোনো রকম উদ্বেগ নেই। উৎকণ্ঠা নেই। ভয় নেই। মেহেদি তো সেই ভীতু ছেলেটা, যে কিনা আজ থেকে তার বর। এর বেশি সায়রা কিছু জানে না। জানে অন্যরা কি সব নিয়মকানুন করতে হয়েছে, সব অন্যরা জানে। সায়রা শুধু সাইন করেছে আর কবুল বলেছে। ব্যাস, বাকিটুকু তার মনেও নেই। মনে থাকার প্রয়োজনও নেই। মেহেদি তার বর, এটুকু মনে থাকলেই হবে। সায়রা তার মাকে ফোন করল। মা। সায়রা, কি খবর? আমরা বিয়ে করেছি মা। জিন্নাতুন নূর একটু শক খেলেন কি। তিনি কাপা গলায় বললেন, কি করেছিস? বিয়ে করেছি। আমি আর মেহেদি। তোর দেওর মেহেদির কথা বলছিস? হু। কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকজন, তারা কি মেনে নেবে? তোর শাশুড়ি, তিনিই আমাদের বিয়ে করিয়েছেন। তুই সুখী হবি তো মা। জিন্নাতুন নূরের গলাটা একটু ধরে এল কি। সায়রা প্রশ্নের জবাব দিল না। ফোন রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। সুখ। সুখ কি জিনিস, সে কি তা জানে? আদৌ সুখ কি তার কপালে আছে? বিয়ের রাতেই যার স্বামী পালিয়ে যায়, তার মতো হতভাগ্য মানুষ দুনিয়ায় আছে। ভাবতে ভাবতে সায়রার বুক ভার হয়ে আসে। মনের আকাশে কালো মেঘ জমা হয়। চোখ দুটো টলটলে জলে ভরে যায়। দরজায় আওয়াজ। মেহেদি এসেছে। সায়রা একটু কেঁপে উঠল কি। তার ভেতরে একটু একটু ভয় নাড়া দিল কি। কিন্তু তার তো ভয় পাবার কথা নয়। মেহেদি তো এটুকু ছেলে। উল্টো সায়রাকে ভয় পায়। ভয় হাঁটু কাঁপে। এই ছেলের জন্য তার এত কিসের ভয়? মেহেদি দরজা লাগিয়ে ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। সায়রা অপর পাশে পা দুলিয়ে বসে আছে। একবার ফিরেও তাকায়নি। তাকাবার আগ্রহও প্রকাশ করেনি। মেহেদি নিচু গলায় বলল, বসবো ভাবি? সায়রা ফিকফিক করে হেসে ফেলত। অনেক কষ্ট হাসি আটকালো। কিন্তু মনে মনে হাসল ঠিকই। কি ছেলে রে বাবা! এখনো ভাবি ডাকছে। হাসির চোটে সায়রা অনেকক্ষণ কথা বলতে পারল না। যখন একটু স্বাভাবিক হলো, গম্ভীর গলায় বলল, বসো। তুমি কি আমাকে ভাবি বলেই ডাকবে? না ভাবি। সায়রা আরো কিছুক্ষণ মুখ টিপে হাসল। তারপর গম্ভীরভাবে বলল, তাহলে কি বলে ডাকলে আপনি খুশি হবেন? প্রথমত তুমি করে বলতে হবে। আর আমার নাম সায়রা। নাম ধরে ডাকলেই খুশি হব। আচ্ছা ভাবি। আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না? না। ওরকম কিছু নয় তো। তাহলে ভাবি ভাবি করছো কেন? আর হবে না। অবশ্য তোমার কোনো দোষ নেই। আমিই চলে যাওয়া উচিত ছিল। পুরো কথা বলার আগেই মেহেদি উঠে দাঁড়ালো।
সায়রার মুখে দাঁড়িয়ে দুহাতে সায়রার কাঁধ স্পর্শ করে দাঁড় করাল। কোনো রকম কথা না বলেই সায়রার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল। তারপর কি হলো সায়রা জানে না, শুধু জানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত কাটালো আজ। জীবনের সবচেয়ে সুখের, সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত কাটালো আজ। সরি বলে শুয়ে পড়ল মেহেদী। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করলো। সায়রা ঘুমাল না, জেগে রইল। বসে থাকলো মেহেদীর পাশে। কি করে ঘুমাচ্ছে লোকটা? সায়রার যে ঘুম আসছে না। একটু আগে ঘটে যাওয়া 1 কিংবা 2 মিনিটের চুম্বন যে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই কথা মনে করে কত রাত সে ঘুমাতে পারবে না কে জানে। সায়রা জানালার কাছে এসে দাঁড়ালো। উঁচু দেয়ালের বাউন্ডারির বাইরে সরু রাস্তার পরিসর। তারপর ভাঙা দেয়ালের ওপাশে ফাঁকা জমি। জমিতে পানি জমে আছে। রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ঝুলে থাকা বাতির টিমটিম আলো সেই পানিতে পড়ে সোনালি বর্ণ ধারণ করেছে। সবকিছু উপেক্ষা করে সায়রার দৃষ্টি পড়ল সেই ভেঙে যাওয়া দেয়ালটায়। দেয়ালে আজ সেই উন্মাদটা নেই। সেদিনও ছিল না। যা ছিল তা সায়রার মনের ভুল। আজ এত বছর পর সে বুঝতে পেরেছে, অতি সামান্য একটি কুসংস্কার মানুষের সুন্দর জীবনের পথে ভয়াবহ দানব রূপে দাঁড়াতে পারে। যত দ্রুত সম্ভব মন থেকে সেই দানবটাকে মুছে ফেলা প্রয়োজন। তবেই প্রকৃত সুখ আসবে। না হলে পৃথিবীতেই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। বেঁচে থেকেও মরতে হয় প্রতিটি মুহূর্ত। লড়াই করতে হয় নিজের সঙ্গে নিজেই। কুসংস্কার একটি মাত্র শব্দ। তবে এই একটি শব্দই একসময় বিকট আকার ধারণ করে। মানুষের জীবনে আনে অশান্তি, আনে হতাশা। কুসংস্কার বিশ্বাস মানুষকে মেরুদণ্ডহীন করে তুলে। জীবনে চড়াই উতরাই থাকবে, বাধা বিপত্তি থাকবে, পাওয়া না পাওয়া থাকবে। সমস্যা যেমন থাকবে, তার আড়ালে তার থেকেও ভালো সমাধান থাকবে। কুসংস্কার সেই সমাধান খুঁজতে তো দেয় না, উল্টো মানুষকে বিভ্রান্ত করে। পাপের দিকে ঠেলে দেয়। জীবনে নিয়ে আসে অশান্তি। চলার পথে বাধার সৃষ্টি করে। ভালো কাজ থেকে দূরে রাখে। অহেতুক মন্দ কাজের দিকে ধাবিত করে। চেয়ারে বসে বসে রাত কাটিয়েছে সায়রা। ঘুমায়নি। সারা রাত জেগেছিল। শেষ রাতের দিকে বোধহয় চোখ লেগেছিল। ফজরের আজান শুনে তন্দ্রা ভাঙল। সায়রা হাই তুলে উঠতে যাচ্ছিল, তখনই দেখল মাটিতে বসে সায়রার বা হাতের উপর মুখ রেখে ঘুমিয়ে আছে মেহেদী। সায়রা ডাকল, আই। মেহেদীর ঘুম ভাঙল না। ফ্লোরে বসে বসে নাক ডাকছে সে। সায়রা একটু ঝাঁকুনি দিয়ে ডাকল, আই। মেহেদী ধরম্র করে উঠে দাঁড়াল। সায়রা বলল, এখানে কি? ঘুমাচ্ছিলাম ভাবি। আবার ভাবি। সরি। আমার নাম কি? সায়রা। এভাবে না। কান ধরে বলো। সায়রা। গুড। এবার বলো, সায়রা তুমি খুব ভালো। সায়রা তুমি খুব ভয়ঙ্কর। রোমান্টিকও। কি? সরি। হি হি হি। সমাপ্ত।